ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট ক্লাসে আমরা তড়িৎদ্বার বিভব, জারণ বিভব, বিজারণ বিভব মানে অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল এবং নার্স্ট ইকুয়েশনের জাস্ট একটু সামান্য ইন্ট্রোডাকশানে এসেছিলাম। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি নার্স্ট ইকুয়েশন থেকেই স্টার্ট করব এবং নিউমেরিক্যাল প্রবলেমসগুলো অবধি যাব এবং জাস্ট নিউমেরিক্যাল প্রবলেমসগুলোকে স্টার্ট করব। এর পরের পার্টে আমরা পুরোপুরি এই নার্স্ট ইকুয়েশন এবং গ্যালভানিক সেল বা গ্যালভানীয় কোষ রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেমসগুলো ডিটেলস আলোচনায় আসবে। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যেই জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে নার্স্ট ইকুয়েশন। তার আগে আমি তোমাদের জাস্ট একটু আগের ক্লাসের জিস্টটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আগের ক্লাসে আমরা গ্যালভানিক সেল পড়েছিলাম। গ্যালভানিক সেল অর্থাৎ এমন কিছু কোষ যে সমস্ত কোষগুলোর ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এছাড়া আমরা সেই ক্ষেত্রে দেখেছিলাম সল্ট ব্রিজ, ফাংশন অফ সল্ট ব্রিজ। আচ্ছা, অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রোড হয় এবং অ্যানোডে সবসময় জারণ হয়, আর অ্যানোডটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখেছিলাম, ক্যাথোডটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রোড, ক্যাথোডে আমাদের সবসময় বিজারণ হয় এবং ক্যাথোডটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোড। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যেই জায়গা থেকে শুরু, আচ্ছা আরেকটা জিনিস আমরা আগের ক্লাসে দেখেছিলাম সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি এবং দ্রবণ চাপ এবং অভিসারক চাপ দিয়ে আমরা কিভাবে অ্যানোডের বিভব অর্থাৎ জারণ বিভব এবং বিজারণ বিভবকে এক্সপ্লেন করেছিলাম, সেই সমস্ত ডিটেলসগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তা আজকে বেসিক্যালি আমরা যে জায়গাটা বা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নার্স্ট ইকুয়েশন এবং ইউজিং নার্স্ট ইকুয়েশন আমরা কি করে একটা ইলেকট্রোডের পোটেনশিয়াল ডিটারমাইন করতে পারি, কিভাবে একটা ইলেকট্রোডের পোটেনশিয়ালকে ডিটারমাইন করা যায় ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখব। ওকে, চলো। তো ফার্স্ট আজকে একদম প্রথমেই আমরা যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে নার্স্ট ইকুয়েশন and electrode potential। দেখো তাহলে নার্স্ট ইকুয়েশন এবং ইলেকট্রোড পোটেনশিয়াল এই দুটো বিষয়ে আমাদের খুব সিম্পলি একটা জিনিস যেটা বলার, ইলেকট্রোড পোটেনশিয়াল মানে তড়িৎদ্বার বিভব এবং নার্স্ট ইকুয়েশন বা নার্স্টের সমীকরণ ব্যবহার করে আমরা কিভাবে একটা তড়িৎদ্বারের বিভবটা ক্যালকুলেট করতে পারি, আমরা এই পার্টে বেসিক্যালি সেটা দেখব। তো দেখো আমি যেভাবে আগের দিন শুরু করেছিলাম, মনে করো আমরা একটা কেমিক্যাল ইকুয়েশন কনসিডার করছি, এ মোল এ প্লাস বি মোল বি, এটা n খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে ডি মোল ডি প্লাস ই মোল ই। তো বেসিক্যালি এই বিক্রিয়াটা কিন্তু আমাদের একটা বিজারণ বিক্রিয়া অথবা রিডাকশন রিঅ্যাকশন। তো এটাকে আমরা একটা বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন হিসাবে কি কারণে কনসিডার করতে পারছি শুধুমাত্র এই কারণেই, যেহেতু এই পার্টিকুলার রিঅ্যাকশনটায় আমাদের n খানা ইলেকট্রন গৃহীত হয়েছে, অর্থাৎ n নাম্বার অফ ইলেকট্রনস আর অ্যাকসেপ্টেড ডিউরিং দিস রিঅ্যাকশন। সেই কারণে আমি এটাকে কিন্তু একটা বিজারণ বিক্রিয়া বলতে পারছি। এবং আমি তোমাদের বলেছিলাম যে নার্স্ট ইকুয়েশন অনুযায়ী যেহেতু এটা একটা বিজারণ বিক্রিয়া, আমি এটা লিখলাম RED ফর রিডাকশন, মানে অ্যাকচুয়ালি এটা তো আমাদের একটা বিজারণ বিক্রিয়া, তো আমি এই বিজারণ বিক্রিয়াটার বিভব গণনা করছি, দ্যাট ইজ ওয়াই আমি লিখলাম RED রিপ্রেজেন্টস রিডাকশন। এবং নার্স্ট ইকুয়েশন অনুযায়ী আমাদের ইকুয়েশনটা যেটা বলে যে RED ইজ ইকুয়াল টু E0 RED মাইনাস 2.303 RT বাই N ইন্টু F log concentration of products by concentration of reactants। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এখানে এই যে আমরা এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আরটা হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটাকে আমরা বলি বা মোলার গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জড মানে এক্ষেত্রে যেটা এইটা,
আর এফটা হচ্ছে ফ্যারাডে, এবং আমি তোমাদের বলেছিলাম আগের দিন, একটু মনে করে দেখো, আগের ক্লাসে বলা হয়েছিল যে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম্ব। এফটা হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো এবার আমরা কিভাবে এই জায়গা থেকে এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব, এবং এইটাকে এই E0 আর ED, এই E0 আর EDটাকে আমরা বলবো হচ্ছে প্রমাণ বিজারণ বিভব অথবা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। কেন বিজারণ বিভব বললাম? যেহেতু আমি পার্টিকুলার একটা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রেই এই এক্সপ্রেশনটা লিখেছি, তাই আমি E0 আর ED এটাকে প্রমাণ বিজারণ বিভব বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বললাম। আমি আস্তে আস্তে ডিফাইন করব যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, আমরা কিভাবে ওটাকে ডিফাইন করতে পারি। তার আগে দেখো আমি এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব, এই ইকুয়েশনটাকে আমি একটু ছোট করব, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই ইকুয়েশনটাকে একটু ছোট করে নেব। দেখো কিভাবে করব। অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড স্টেট বা প্রমাণ অবস্থা ধরি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে সেটাকে তুমি যদি কেলভিনে নিয়ে আসো, তাহলে তোমার ভ্যালুটা কত হবে? অ্যাকচুয়ালি 298 কেলভিন। তাহলে দেখো at 298 কেলভিন আমাদের ইকুয়েশনটা কি গিয়ে দাঁড়াচ্ছে? E0 আর ED মাইনাস 2.303 ইন্টু আর এর ভ্যালুটা আমি সিজিএস ইউনিট মানে জুলে বসাচ্ছি। আর এর ভ্যালুটা যদি আমি জুলে বসাই তাহলে আমি কি লিখতে পারবো? আর এর ভ্যালুটা আমি লিখতে পারবো 8.314, টেম্পারেচার হলো 298, ফ্যারাডের কনস্ট্যান্টটা হচ্ছে আমার 96500, আর এনটা হচ্ছে আমার এন, কারণ এনটা একটা ভ্যারিয়েবল, এনটা হচ্ছে একটা নাম্বার, যে নাম্বার অফ ইলেকট্রন কোনো একটা বিক্রিয়া চলাকালীন পরিবর্তিত হয়। তো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে তো একই সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হবে তার কোনো মানে নেই। কোনো একটা পদার্থ একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কোনো একটা পদার্থ দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে, কোনো একটা পদার্থ 10টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো এনটা একটা ভ্যারিয়েবল হুইচ ভ্যারিজ রিঅ্যাকশন টু রিঅ্যাকশন, বাট বাকিগুলো কিন্তু আমার 2.303 একটা নাম্বার, আরটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, টিটাকে আমি 25 ডিগ্রি সেলসিয়াস কনসিডার করেই করছি, আর এফটা হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট। তো আমি ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করলাম, আর এইদিকে আমার এটা যা ছিল তাই থেকে গেল। লগ ওপরে হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাদের এই যে 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 বাই 96500, এই পুরো ভ্যালুটাকে তোমরা ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেট করে দেখো। এই পুরো ভ্যালুটাকে ক্যালকুলেট করলে আমাদের যেটা আসবে দ্যাট ইজ 0.059 বাই n ইন্টু লগ যা ছিল ওপরে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, নিচে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের কিন্তু নান্স ইকুয়েশনের এই যে বড় ফর্মটা মানে 2.303 আর টি ফ্যারাডে 96500, এই পুরোটাকে রিডিউস করে আমি কিন্তু এইরকম একটা ফর্ম পেলাম, যেখানে আমাকে অঙ্ক করার সময় অতগুলো ভ্যালু না বসিয়ে জাস্ট যদি আমি 0.059 এই ফ্যাক্টরটাকে ইউজ করি, তাহলে কিন্তু আমি আমার অঙ্কগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবো। ওকে, এবং তোমাদের অনেক ক্ষেত্রে দেখবে যে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের এক্ষেত্রে সিলেবাস অনুযায়ী যে ম্যাক্সিমাম অঙ্কগুলো আসে, সেই ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে থাকে। যদি কোনো অঙ্ক এরকম তোমরা পাও যে সেই অঙ্কের মধ্যে কোনো টেম্পারেচার মেনশন করা নেই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা টেম্পারেচারটাকে 25 ডিগ্রি সেলসিয়াস ধরেই এগোবে এবং 0.059 এই রিডিউস ফর্মটা ধরেই তোমরা অঙ্ক করবে। আদারওয়াইজ কোনো অঙ্কে যদি আলাদা টেম্পারেচার কিছু বলা থাকে, মিন্স ধরো কোনো অঙ্কে বলা আছে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, কোন অঙ্কে বলা আছে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি কি করবে? জাস্ট এই জায়গাটা তোমার 27 ডিগ্রি মানে 273 প্লাস 27 300 কেলভিন হবে, তুমি 300 কেলভিন এখানে বসিয়ে ইকুয়েশন থেকে তখন তোমার এটা 0.059 থাকবে না। তবে আমি যেটা দেখি যে আমাদের এইচএস লেভেলে ম্যাক্সিমাম অঙ্কগুলো 25 ডিগ্রি সেলসিয়াসেই দেয়, তাই আমরা এই ফর্মটা যদি মুখস্থ করি আমাদের কিন্তু অঙ্কগুলো খুব সহজে হয়ে যায়। ওকে, নেক্সট দেখো এবার তাহলে আমি আরেকটা জিনিস এখানে একটু বলবো যে প্রমাণ বিজারণ বিভব বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। তো দেখো আমি ওপরের পার্টটাকে ক্লিন করছি। তো
তো দেখো আমার এই যে রিডিউস ফর্ম, এই রিডিউস ফর্মটা আমি কি পেলাম, রেড ইজ ইকুয়াল টু E0 RED minus 0.059 by n log concentration of products by concentration of reactants। তো দেখো যদি আমার এখানে concentration of D is equal to concentration of E is equal to concentration of A is equal to concentration of B is equal to 1 হয়, অর্থাৎ এই বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকটি পদার্থ অর্থাৎ এই রিঅ্যাকশনে পার্টিসিপেটিং প্রত্যেকটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন যদি আমার 1 হয়, তখন আমার ইকুয়েশনটা গিয়ে কি দাঁড়াচ্ছে, তখন আমার ইকুয়েশনটা গিয়ে দাঁড়াচ্ছে ERED is equal to E0 RED minus 0.059 by n log 1 by 1। তাহলে log 1 by 1 means log 1 অ্যাকচুয়ালি, তাহলে আমরা জানি log 1 is equal to 0, তাহলে log 1 যদি 0 হয় তাহলে আমার এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, তখন আমার ERED is equal to আমি কি পাচ্ছি, তখন আমার ERED is equal to আমি পেয়ে যাচ্ছি E0 RED। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির গাঢ়ত্ব যদি এক হয়, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই কোষের বা ওই তড়িৎদ্বারের যে বিভব হয় সেটাই হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব। কি বললাম বোঝা গেল? দেখো E0 RED এটাকে তো আমি প্রমাণ বিজারণ বিভব হিসাবে ধরে নিয়েছি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যখন আমার এই কনসেন্ট্রেশন গুলো 1 তখন ERED is equal to E0 RED হচ্ছে, অর্থাৎ অংশগ্রহণকারী বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলো মানে পার্টিসিপেটিং রিঅ্যাক্ট্যান্ট অথবা প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলো যদি 1 হয় 1, তাহলে সেক্ষেত্রে ওই তড়িৎদ্বারটার যে বিভব হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রমাণ বিজারণ বিভব। ক্লিয়ার? তাহলে দেখো প্রমাণ বিজারণ বিভব বলতে আমি কি বললাম, আই রিপিট, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটি তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী অর্থাৎ at 25 ডিগ্রি সেলসিয়াস কোনো একটা ইলেকট্রোড রিঅ্যাকশনে পার্টিসিপেটিং প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট তাদের কনসেন্ট্রেশন যদি 1 হয় অর্থাৎ ইউনিট হয়, তাহলে সেক্ষেত্রে ওই তড়িৎদ্বারের যে বিভব হবে মানে সেক্ষেত্রে ম্যাথামেটিক্যালি তোমার যেটা ERED তুমি ক্যালকুলেট করবে সেটাই তোমার কিন্তু E0 RED এর সঙ্গে ইকুয়াল হবে, অর্থাৎ সেটাই হবে তোমার প্রমাণ তড়িৎদ্বার বিভব। কি বললাম বোঝা গেল? তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভবটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার এক্সপ্লেন করব। ওকে, নেক্সট এবার আমরা চলে আসব সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ সেল। রিপ্রেজেন্টেশন কোষের সাংকেতিক প্রকাশ। দেখো একটা কোষ বা একটা গ্যালভানীয় কোষ বা একটা গ্যালভানিক সেলকে আমরা সাংকেতিকভাবে কিভাবে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করতে পারি সেটাই আমরা দেখব। তো মনে করো আমি যদি আগের দিনের সেলটাকে আরো একবার একটু মনে করি, আগের দিন আমরা ড্যানিয়েল সেল পড়েছিলাম, সেখানে আমাদের দুটো কন্টেনার ছিল। একটা কন্টেনারের মধ্যে এটা ছিল আমার জিঙ্ক সালফেট সলিউশন 1 মোলার, আর এই জায়গাটায় আমার ছিল হচ্ছে 1 মোলার কপার সালফেট সলিউশন, তাই তো? তাহলে এটা এবং এক্ষেত্রে এইটা ছিল আমার কপার দণ্ড বা কপার রড, এক্ষেত্রে এইটা ছিল আমার জিঙ্ক রড, এবং এই দিকটাকে আমরা একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে রেখেছিলাম। এই জায়গায় আমাদের একটা সল্ট ব্রিজ ছিল, তাই তো? এবং আমরা আরেকটা জিনিস কি দেখেছিলাম, যে এই যে বাদিকের ইলেকট্রোড অর্থাৎ অ্যানোড, অ্যানোডে আমাদের কি চেঞ্জ হচ্ছিল, অ্যানোডে হচ্ছে আমার Zn টা কন্টিনিউয়াসলি Zn2+ এ কনভার্ট হচ্ছিল, মানে এটা ভেঙে ভেঙে Zn2+ বেরিয়ে আসছিল। আর ক্যাথোডে আমার কি চেঞ্জ হচ্ছিল, ক্যাথোডে সলিউশন থেকে Cu2+ আয়নটা এখানে যাচ্ছিল, অর্থাৎ Cu2+ আয়ন ইলেকট্রোডের মধ্যে গিয়ে কপার হয়ে যাচ্ছিল, এটা হচ্ছিল আমার ক্যাথোডে। তাহলে এই যে বিষয়টাকে, এই পুরো বিষয়টাকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, সিম্বলিক মানে সিম্বলিক ওয়েতে বা সিম্বলিক বা সিম্বল দিয়ে আমরা কিভাবে এই পুরো সেলটাকে রিপ্রেজেন্ট করব বা সাংকেতিকভাবে আমরা এই পুরো কোষটাকে কিভাবে প্রকাশ করব। দেখো প্রকাশ করার নিয়মটা হচ্ছে আমরা এটাকে লিখি প্রথমে অ্যানোড, তারপরে এরকম দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা লিখি হচ্ছে ক্যাথোড,
এই যে দুটো ভার্টিক্যাল লাইন আমি লিখলাম, এই দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে কিন্তু আমি বেসিক্যালি সল্ট ব্রিজটাকে প্রকাশ করছি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে অ্যানোডটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড। তাহলে যেহেতু অ্যানোডটা আমার লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড, দেখো আমি রিপ্রেজেন্টেশনে অ্যানোডটাকে কিন্তু বাঁদিকে লিখেছি। তারপরে দুটো দাগ, দুটো ভার্টিক্যাল লাইন, দুটো উলম্ব রেখা দিয়ে আমি সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করেছি। তারপরে আমি ক্যাথোডটাকে লিখেছি। তাহলে আমি যদি পার্টিকুলার এই সেলটার ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা দেখি, এই সেলে আমার অ্যানোডে কি ঘটনা ঘটছে, জিঙ্কটা Zn2+ এ কনভার্ট হচ্ছে। অর্থাৎ আমি লিখবো কি জিঙ্ক থেকে Zn2+। দেখো অ্যানোডে যে পরিবর্তনটা হচ্ছে, মানে যেটা থেকে যেটা হচ্ছে সেটাকে আমি এইভাবে লিখলাম, জিঙ্ক থেকে Zn2+ হয়ে গেল। এবার আমি কি করব, মাঝখানে দুটো দাগ দেব, যেটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করলো। আর ক্যাথোডে কি পরিবর্তন হচ্ছে, ক্যাথোডে আমাদের হয়ে যাচ্ছে Cu2+ থেকে Cu। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা সিম্বলিক্যালি বা সিম্বলিক ওয়েতে কিভাবে আমরা একটা সেলকে রিপ্রেজেন্ট করতে পারি বোঝা গেল। সেলকে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে আমরা সবসময় রাখবো অ্যানোড, দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করব লাইক দিস। তারপর আমি ডান দিকে রাখবো হচ্ছে ক্যাথোড। এবার দেখো এই কোষটাকে যদি আমি প্রকাশ করতে চাই, এই কোষে আমার অ্যানোডে কি ঘটনা ঘটছিল, অ্যানোডে জিঙ্কটা Zn2+ এ কনভার্ট হচ্ছিল, তাই জন্য আমি এখানে লিখেছি Zn থেকে Zn2+। ক্লিয়ার? আর এখানে আমার ক্যাথোডে কি হচ্ছিল, Cu2+টা Cu তে কনভার্ট হচ্ছিল, তাহলে দেখো এখানে Cu2+ থেকে Cu লিখেছি। এবার আমি আরো একটা জিনিস তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, যে তোমাদেরকে আমি আগের ক্লাসে পড়াতে বলেছিলাম যে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে অক্সিডেশন, অর্থাৎ জারণ। তাহলে দেখো এখানে আমার জিঙ্কের অক্সিডেশন স্টেট কত, এইটায়, এখানে আমার জিঙ্কের অক্সিডেশন স্টেট 0। আর 0 থেকে জিঙ্কটা কোথায় গেছে, Zn2+ এ, অর্থাৎ অক্সিডেশন নাম্বার বেড়েছে। তার মানে এক্ষেত্রে আমি জারণটাকে রিপ্রেজেন্ট করলাম। আর এক্ষেত্রে দেখো +2 থেকে কোথায় গেছে, +2 থেকে 0 তে গেছে। অর্থাৎ কপারের আগে ছিল +2, আফটার রিঅ্যাকশন কপার হয়ে গেছে 0। তাহলে কি হলো, জারণ সংখ্যা কমলো। জারণ সংখ্যা কমা মানেই হচ্ছে বিজারণ। তাহলে দেখো আমি অ্যানোড লিখেছি, মাঝে দুটো দাগ, মানে দুটো উলম্ব রেখা দিয়ে বা দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে আমি সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করেছি। তারপরে আমি ক্যাথোডটা লিখেছি। কি বললাম বোঝা গেল? তাহলে একটা সেলকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সিম্বলিক্যালি বা মানে থিওরিটিক্যালি, আমরা একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করি তার নিয়ম হচ্ছে এটা, সবসময় অ্যানোড থাকবে লেফট হ্যান্ড সাইডে, মাঝে দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করব, তারপরে ক্যাথোড থাকবে রাইট হ্যান্ড সাইডে। ক্লিয়ার? নেক্সট দেখো, ক্লিন করলাম। নেক্সট এবার আমরা চলে আসবো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এই যে মনে করো আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটাকে আমরা বলি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর সংক্ষেপে বলা হয় হচ্ছে SHE অথবা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা what do you mean by SHE অথবা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে আমরা কি বুঝি? তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কি বুঝি সেটা ডিটেলসে যাওয়ার আগে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডগুলোকে কিভাবে, মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ফরমেশনটা কি সেইটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য বোঝাটা সহজ হবে যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ক্লিয়ার? তো দেখো আমরা কিভাবে বিষয়টা বুঝবো। প্রথমে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তৈরি করার জন্য কি করা হয়, একটা কন্টেনার নেওয়া হয়, সেই কন্টেনারের মধ্যে প্লেস করা হয় 1 মোলার HCl সলিউশন। 1 মোলার HCl সলিউশন মানে রাখার কারণ হচ্ছে 1 মোলার HCl মানে তার মধ্যে কি কি আছে, আমার H+ আয়ন আর Cl- আয়ন আছে। তাহলে HCl সলিউশনটার কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, তাহলে আমার এই H+ আয়নটারও কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কত হবে, 1 মোলার। তো এই HCl সলিউশনটার গাঢ়ত্ব একক নেওয়ার জন্য বা একক মোলারিটির H+ আয়ন নেওয়ার জন্য আমি কিন্তু এই 1 মোলার HCl সলিউশনটা এই কন্টেনারের মধ্যে রাখি।
ক্লিয়ার? আবার বলছি, যাতে করে আমার সলিউশনের মধ্যে উপস্থিত H+ আয়নের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব এক হয়, তাই জন্য আমি কিন্তু 1 মোলার HCl সলিউশনটাকে কনসিডার করি। ওকে, তারপরে কি করা হয়, এর মধ্যে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। দেখো, এই যে আমাদের সলিউশনটা আছে, এই সলিউশনটা হচ্ছে 1 মোলার HCl সলিউশন, এবং এই 1 মোলার HCl সলিউশনের মধ্যে এই যে আমি ডার্ক করে যে প্লেটটা আঁকলাম স্কোয়ার, এই প্লেটটা হচ্ছে একটা প্ল্যাটিনাম প্লেট, এবং যে প্লেটের ওপরে প্ল্যাটিনাম ব্ল্যাকের কভার করা থাকে, প্ল্যাটিনাম ব্ল্যাক দিয়ে প্ল্যাটিনাম প্লেটটাকে কভার করা থাকে এবং সেটাকে একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করা থাকে। এই অবস্থায় এই যে আমাদের ইনলেটটা রয়েছে, এই ইনলেটটা দিয়ে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস পাঠানো হয়। এই ইনলেটটা দিয়ে আমাদের এই যে ইলেকট্রোডের এই যে ছোট্ট ইনলেটটা, এই ইনলেটের মধ্যে দিয়ে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস পাঠানো হয়। ক্লিয়ার? 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস আমাদের পাঠানো হয়। ওকে, এইবার কি করা হয়, যখন তুমি 1 ATM চাপে এর মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠাচ্ছ, তখন অ্যাকচুয়ালি সেই হাইড্রোজেন গ্যাসটা কি হয়, এই যে প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ করা প্লেট, যেটাকে তুমি অলরেডি অ্যাসিড সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখেছো বা ডিপ করে রেখেছো, সেই হাইড্রোজেন গ্যাসটা কি হয়ে যায়, ওই প্লেটের ওপরে বা প্ল্যাটিনামের প্লেটের ওপরে অধিশোষিত হয়, মানে অ্যাডসর্ব হয়। আমাদের দুটো ফেনোমেনা আছে, একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে শোষণ। অধিশোষণ বা অ্যাডসর্পশন মানে হচ্ছে কোনো একটা সারফেসে, মানে কোনো একটা কোনো একটা সাবস্টেন্সে যদি সারফেসে কোনো ঘটনা ঘটে বা কোনো একটা পদার্থ, ধরো মনে করো তোমরা সিলিকা জেল দেখবে, অনেক অবজেক্ট মানে অনেক ইলেকট্রনিক অবজেক্ট বা অনেক চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, তার ভিতরে সিলিকা পাউচ থাকে। তো সেই সিলিকা পাউচগুলো কিন্তু ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে, এডি। অ্যাডসর্পশন আর অ্যাবজর্পশনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তোমরা দেখবে ওই সিলিকা পাউচটা তোমরা ওই যে কোনো কন্টেনার বা যে কোনো তুমি চামড়ার কোনো জুতো বা ব্যাগের ভেতরে ওই সিলিকা পাউচটা পাবে। তো সিলিকা পাউচটা কিন্তু ভেতরে রাখা থাকে যাতে করে ওর ভেতরে যদি কোনো ময়েশ্চার আসে, সেই ময়েশ্চারটাকে যাতে ও অ্যাবজর্ব করে নেয়। কিন্তু অদ্ভুতভাবে তুমি কিন্তু কখনো ওই পাউচটাকে ভেজা বা স্যাঁতস্যাঁতে বা মনে করো ওটা ওয়েট হয়ে আছে এরকম ভাবে কিন্তু তোমরা কোনোদিন পাও না। তাহলে কেউ ময়েশ্চার না মানে অ্যাবজর্ব করে না, ও ময়েশ্চার অ্যাবজর্ব করে। সেক্ষেত্রে কি হয়, ময়েশ্চারগুলো বা ওয়াটার মলিকিউলগুলো সিলিকার শুধুমাত্র সারফেসের মধ্যে আটকে যায়, সিলিকার ভেতর অবধি চলে যায় না। দ্যাট ইজ বাই এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অ্যাডসর্পশন, বাংলায় বলা হয় অধিশোষণ। অধিশোষণ হচ্ছে একটা পৃষ্ঠতলীয় ঘটনা। কোনো একটা পদার্থ যদি অন্য একটা পদার্থের সারফেসের মধ্যে অর্থাৎ পৃষ্ঠতলের মধ্যেই আটকে যায়, পদার্থটার ভেতর অবধি ঢুকতে না পারে, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অধিশোষণ। আর শোষণ বলতে আমরা কি বুঝি, তোমরা দেখেছো যে বর্ষাকালে টেবল সল্ট, মানে অর্থাৎ বর্ষাকালে মানে রেনি সিজনে আমাদের যে টেবল সল্ট থাকে অথবা যে আমাদের খাদ্য লবণ থাকে, সেই টেবল সল্টগুলো কি হয়, কন্টিনিউয়াসলি সেই টেবল সল্টগুলো ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং লিকুইড হয়ে যায়। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে শোষণ। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে শোষণ অথবা অ্যাবজর্পশন। কারণ সেক্ষেত্রে ওয়াটার মলিকিউলগুলো কিন্তু তোমার ময়েশ্চার মানে টেবল সল্ট বা খাদ্য লবণের ভেতর অবধি প্রবেশ করেছে। ক্লিয়ার? তাহলে আমাদের অধিশোষণ আর শোষণের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। যাই হোক, ওটা আউট অফ ট্র্যাক। আমি জাস্ট এখানে এটা বলতে চাইছিলাম যে এখানে এই যে প্ল্যাটিনাম ব্ল্যাক এর আস্তরণ করা যে প্ল্যাটিনাম প্লেটটা রয়েছে, সেই প্লেটের মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা অ্যাডসর্ব হয়ে যায় অর্থাৎ অধিশোষিত হয়ে যায়, মানে এই প্ল্যাটিনাম প্লেটের সারফেসে পৃষ্ঠতলে হাইড্রোজেন গ্যাসগুলো আটকে থাকে। এবার সেই অবস্থায় কি হয়, সেই অবস্থায় এইরকম একটা বিক্রিয়া সংঘটিত হয়। কিরকম বিক্রিয়া, একটা হাইড্রোজেন অ্যাটম মানে একটা H+ আয়ন যেটা মিডিয়ামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই H+ আয়নটা কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে হাফ মলিকিউল অফ হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হয়ে যায়। দেখো তোমরা বলবে যে হাফ কেন লিখলেন, হাফ আমি লিখলাম রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য। এইদিকে আমার H+ আছে, তাহলে H+ যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে H+ একটা ইলেকট্রন নিলে কি হবে, H হবে,
এবার এইচ হাইড্রোজেন অ্যাটমের তো এক্সিস্টেন্স ওইভাবে তুমি পাবে না, সো হাইড্রোজেনকে তুমি কি হিসাবে পাবে? অ্যাজ হাইড্রোজেন মলিকিউল। তাহলে আমার যদি এইচ থাকে, আমার H2 মানে হচ্ছে দুটো হাইড্রোজেন অ্যাটম, তাহলে আমি হাফ H2 মানে বলতে পারি একটা হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ ওয়াই আমি এখানে লিখলাম হচ্ছে হাফ H2। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, সলিউশনে যে H+ আয়নটা রয়েছে, সলিউশনের সেই H+ আয়নটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাফ মলিকিউল অফ হাইড্রোজেনে কনভার্ট হয়, এবং এই যে গ্যাসটা কন্টিনিউয়াসলি এখান থেকে প্রবেশ করছে এবং মিডিয়ামে অলরেডি যে H+টা আছে, ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে একটা সাম্যাবস্থায় আসার চেষ্টা করে। তাহলে দেখো, এই যে সাম্যাবস্থাটায় ওরা আসতে চাইছে, এই সাম্যাবস্থাটায় আসার জন্য ওদের ইলেকট্রনের আদান প্রদান করতে হচ্ছে। ইলেকট্রনের আদান প্রদান করা মানেই হচ্ছে ইলেকট্রিসিটি বা মানে ইলেকট্রিক ফেনোমেনা। তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে আমাদের বিভব বা একটা পোটেনশিয়ালের ঘটনা আমরা, বা পোটেনশিয়ালের একটা উদ্ভব আমরা দেখতে পাবো, যেটা পোটেনশিয়াল তৈরি হবে, কারণ যেহেতু ইলেকট্রনের আদান প্রদান করছে। কি বললাম, বোঝা গেল? তাহলে যেহেতু এক্ষেত্রে এবং এই পার্টিকুলার কেসে যে বিভবটা আমরা পাই, সেই বিভবটাকে আমরা বলি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন বিভব অথবা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। মাইন্ড ইট, এটাকে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তখনই বলতে পারবো যদি আমরা যে H+ আয়নের সলিউশনটা নিয়েছি তার গাঢ়ত্ব 1 হয়, আর যদি আমরা যে এই হাইড্রোজেন গ্যাসটা পাঠিয়েছি সেই গ্যাসটার চাপ যদি 1 atm হয়। তুমি যদি কোনো কারণে যে গ্যাসটা পাঠাচ্ছ সেই গ্যাসের চাপ যদি 1 atm না হয়, সেটা যদি 2 বা 3 বা 0.5 atm হয়, অথবা এই গাঢ়ত্বটা যদি 1 মোলার না হয় 0.5 মোলার বা 0.2 মোলার বা অন্য মানে আদার দ্যান 1 মোলার হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা তড়িৎদ্বার পাবে, কিন্তু সেটাকে কিন্তু তুমি কখনোই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে পারবে না। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তৈরি করতে হলে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে গঠন করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্ল্যাটিনাম পাথ, তার মধ্যে প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ দিয়ে সেটাকে 1 মোলার HCl সলিউশন বা 1 মোলার গাঢ়ত্বের H+ আয়নের দ্রবণের মধ্যে ডিপ করতে হবে, এবং সেই সলিউশনের মধ্যে তোমাকে 1 atm চাপে হাইড্রোজেন গ্যাস, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস পাস করাতে হবে। তার ফলে যে তড়িৎদ্বারটা তুমি পাবে, সেই তড়িৎদ্বারটাকে আমরা বলবো হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অথবা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। কোনো কারণে কোনো অবস্থায় যদি যে গ্যাসটা তুমি পাঠাচ্ছ সেই গ্যাসের চাপ 1 atm এর থেকে বেশি বা কম হয়, অথবা যে দ্রবণটা তুমি ব্যবহার করেছো, যে সলিউশনটা তুমি ব্যবহার করেছো, সেই সলিউশনের গাঢ়ত্ব যদি 1 মোলারের থেকে কম বা বেশি হয়, সেক্ষেত্রে তুমি সেটাকে হাইড্রোজেন ইলেকট্রোড বলতে পারছো, কিন্তু প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড বলতে পারছো না। কি বললাম, বোঝা গেল? তাহলে এই যে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড, এটার আমি তাহলে সাংকেতিক প্রকাশ বা এটা রিপ্রেজেন্টেশন আমি কিভাবে করতে পারবো, প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? তাহলে এক্ষেত্রে আমার কি কি আছে? এক্ষেত্রে আমার একটা প্ল্যাটিনাম আছে, আর কি আছে? একটা প্ল্যাটিনামকে আমি ডুবিয়ে রেখেছি, যে নিজে একটা নিষ্ক্রিয় ইলেকট্রোড, নিজে কোনো অংশগ্রহণ করছে না। আমি গতদিন বলেছিলাম যে নিষ্ক্রিয় ইলেকট্রোড কাদেরকে বলে? যাদের ক্ষেত্রে দ্রবণ চাপ এবং অভিসারক চাপ সমান হয়, তাদেরকে আমরা নিষ্ক্রিয় ইলেকট্রোড হিসেবে কনসিডার করেছিলাম। ঠিক সিমিলারলি এখানে এই প্ল্যাটিনামটা কিন্তু একটা নিষ্ক্রিয় ইলেকট্রোড হিসেবে এখানে কাজ করছে। জাস্ট এখানে মানে এই একটা যদি সলিড কন্ডাক্টর আমি না দিই, তাহলে তো ইলেকট্রিসিটি বাইরে বা ভেতরে যাওয়াটা হবে না। এবার সেক্ষেত্রে তুমি বলতে পারো প্ল্যাটিনামই আমি কেন নিলাম, আমি অন্য কোনো ধাতু কেন নিলাম না? কারণ অন্য কোনো ধাতুকে যখনই তুমি HCl সলিউশনের মধ্যে ডিপ করে দেবে, তখন ও কিন্তু HCl এর সঙ্গে রিঅ্যাকশন করা শুরু করবে। তখন তুমি তো অ্যাকচুয়ালি চাইছো এই রিঅ্যাকশনটা হোক। তা তোমার ওই যে ইলেকট্রোডটা তুমি ডিপ করছো, সে যদি গিয়ে একটা আনওয়ান্টেড রিঅ্যাকশন শুরু করে দেয়, তাহলে তোমার আলটিমেট রেজাল্টটায় কি হবে? গন্ডগোল হবে। তুমি যেটা চাইছো সেটা পাবে না, তার থেকে অন্য কিছু পাবে। দ্যাট ইজ ওয়াই আমরা একটা প্ল্যাটিনাম মেটালকে ইউজ করি এক্ষেত্রে। প্ল্যাটিনাম মেটালকে ইউজ করার কারণ কি? প্ল্যাটিনাম হচ্ছে একটা নোবেল মেটাল, অর্থাৎ বর ধাতু, যার রিঅ্যাক্টিভিটি, যার সক্রিয়তা অত্যন্ত কম, যে কারণে প্ল্যাটিনামকে যদি আমি এখানে ডিপ করি, সে কিন্তু HCl এর সঙ্গে কোনো আনওয়ান্টেড রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু এক্ষেত্রে প্ল্যাটিনামটাকে ব্যবহার করছি। তাহলে আমি এই যে পুরো সেলটা তৈরি করেছি, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই টিউবটা বা এই আউটলেট টিউবটার কাজ কি? দেখো, তুমি তো কন্টিনিউয়াসলি এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাঠাচ্ছ, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসগুলো তোমার এইভাবে সলিউশনের মধ্যে চলে আসছে, এখান থেকে বাবলিং হচ্ছে। এবার হাইড্রোজেন গ্যাসগুলোকে তো তোমার বেরিয়ে যাওয়ার রাস্তা দিতে হবে, আদারওয়াইজ হাইড্রোজেন তো তোমার এই সলিউশনগুলোকে কন্টিনিউয়াসলি বাবলিং করতে থাকবে, সলিউশনগুলো ছিটকে বেরিয়ে আসতে থাকবে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে একটা আউটলেট পাইপ দিয়ে রাখি। আউটলেট পাইপটা কি করে? এক্সেস হাইড্রোজেন গ্যাসটাকে এই দিক থেকে বাইরে বার করে দেয়, যাতে করে আমার সলিউশনটার মধ্যে কোনোভাবে কোনো কারণে কোনো বাবলিং না হয়।
ওকে, তাহলে যেটা আমি বলছিলাম যে এই সেলটার ক্ষেত্রে বা এই যে কোষটা আমরা দেখছি, এই কোষটার ক্ষেত্রে আমাদের কি কি রয়েছে। এই কোষটার ক্ষেত্রে আমরা একটা ধাতব প্ল্যাটিনাম পাচ্ছি, যেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি আদান প্রদানের জন্য মানে মিডিয়াম অফ ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্টের মিডিয়াম হিসাবে বা ইলেকট্রন ফ্লোয়ের মিডিয়াম হিসাবে যেটাকে আমরা রেখেছি নাম্বার 1। তাহলে আমি কি কি পাচ্ছি, এটাকে দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এই সেলটাকে। পিটি, একটা দাগ দিলাম, দিয়ে লিখলাম হাইড্রোজেন 1 ATM, একটা দাগ দিয়ে লিখলাম H+। এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডের সাংকেতিক প্রকাশ। এবং এখানে এটা আমাকে যেটা লিখে দিতে হবে, কনসেন্ট্রেশন অফ H+ আয়ন এক্ষেত্রে ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি কনসেন্ট্রেশন অফ H+ আয়ন ইজ ইকুয়াল টু 1 লিখি, তাহলে এই যে আমি এটা লিখলাম, এটাই হচ্ছে কিন্তু আমার প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাংকেতিক প্রকাশ। দেখো আমি যে গ্যাসটা পাঠিয়েছি তাকে আমি 1 ATM লিখেছি, আর যে H+টা আমি লিখেছি সেটাকে আমি 1, তার গাঢ়ত্বটাকে আমি 1ই ধরেছি, তবেই তো আমি এটাকে প্রমাণ বলতে পারবো। দ্যাট ইজ বাই। তাহলে এই যে পুরো কোষটা, এক্ষেত্রে আমার সল্ট ব্রিজের কোনো গল্প নেই, তাই দেখো রিপ্রেজেন্টেশনে কিন্তু কোথাও কোনো ডাবল ভার্টিক্যাল লাইন নেই। এখানে প্ল্যাটিনামটা জাস্ট মাধ্যম হিসাবে, কাজটা কি হচ্ছে, হাইড্রোজেন থেকে H+, মানে এই হাইড্রোজেনটা H+ এ কনভার্ট হচ্ছে, আবার H+টা হাইড্রোজেনে কনভার্ট হচ্ছে, এইরকম একটা ভাইসি ভার্সা রিঅ্যাকশন হতে থাকছে, যে কারণে আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের রিপ্রেজেন্টেশনটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। কি বললাম বোঝা গেল? কারো কোনো আপত্তি আছে? আশা করি নেই। এবার দেখো একটা বিষয় আমি এখানে খুব পরিষ্কার করে বলবো, সেটা হচ্ছে এই প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের আমাদের ইউজফুলনেসটা কোথায়, মানে এটা আমরা কেন আমি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পড়বো বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের আমার প্রয়োজনটা কোথায়। দেখো আমাদের যে কোনো কিছু যদি আননোন ডিটারমাইন করতে হয়, আমাদের কোনো একটা পার্টিকুলার জিনিসকে কিন্তু স্ট্যান্ডার্ড ধরে নিয়েই করতে হয়। যেমন দেখো টাইম, আমরা জানি যে গ্রিনিচ মিন টাইমটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, যে ঘড়িতে যখন আমরা টাইম সেট করি GMT, গ্রিনিচ মিন টাইম, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে সারা পৃথিবীর সময়টাকে কিন্তু আমরা ওই জায়গার সময়টাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে, যে ওই জায়গায় সময় রেসপেক্টে কলকাতার টাইম হচ্ছে +5.3, মানে 5.5 ঘন্টা বেশি, কোনো কোনো জায়গা আছে 5.5 ঘন্টা কম। তো আমাকে তো একটা জায়গাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, একটা জায়গাকে তো আমার স্ট্যান্ডার্ড ধরতে হবে। তো ঠিক সিমিলারলি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের প্রয়োজনীয়তাটাও হচ্ছে এইটা, যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের তুমি যদি বিভবের মানটা দেখো, মাইন্ড ইট এবং মাথায় ঢুকিয়ে নাও, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে বিজারণ বিভবের মান, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের বিজারণ বিভবের মান কিন্তু 0। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের বিজারণ বিভবের মান কিন্তু 0। এবার তোমাদের কাছে একটা বিষয় নতুন আসবে, যে E0-র নিচে আমি H+ একটা দাগ দিয়ে ½ H2 লিখলাম কেন। তাহলে দেখো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে যে বিজারণ বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, সেই বিজারণে অ্যাকচুয়ালি কি ঘটছে, সেই বিজারণে আমার H+টা ½ H2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। তাই জন্য তাহলে আমি যদি এটার বিভবটা লিখতে চাই, তার মানে অ্যাকচুয়ালি আমি H+ থেকে ½ H2 হওয়ার বিভবটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি। তাই জন্য আমি E0 লিখে সাফিক্সে লিখলাম H+, একটা দাগ দিয়ে ½ H2, অর্থাৎ H+ থেকে ½ H2 তে যাওয়ার জন্য যে বিভবের পরিবর্তন হচ্ছে, যে প্রমাণ বিভবের পরিবর্তন হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। এবং এটাকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই। আমি আসছি, এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমরা কি করব, এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমরা একটা পুরো সিরিজ তৈরি করব, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আমি আসছি সেখানে। কি বললাম বোঝা গেল? তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইম্পর্টেন্সটা কোথায়? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইম্পর্টেন্সটা হচ্ছে এর ভ্যালু, মানে এর বিজারণ বিভবের মানটাকে 0 ধরে নেওয়া হয়, এবং এই 0 হয়, এই বিজারণ বিভবের মানটাকে 0 ধরে নিয়ে আমরা যে কোনো আননোন ইলেকট্রোড, যে কোনো অজানা তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কিন্তু খুব সহজেই বার করে নিতে পারি। কারণ যে কোনো অজানা কিছুর জিনিস, মানে অজানা কিছুর কোনো একটা ভ্যালু বার করতে হলে বা অজানা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে হলে যে কোনো একটাকে তো আমার স্ট্যান্ডার্ড ধরতে হবে। তো বিভবের ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইড্রোজেনের ইলেকট্রোড, মানে হাইড্রোজেন ইলেকট্রোডের বিভব বা এই যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের যেটা পোটেনশিয়াল, সেই অর্থাৎ 0, সেইটাকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই। মাইন্ড ইট? ক্লিয়ার? নেক্সট, তাহলে এইবার বিষয়টা দেখো, যে আমরা তাহলে একটা আননোন ইলেকট্রোডের ক্ষেত্রে বা একটা আননোন ইলেকট্রোডের বিজারণ বিভবটা কিভাবে বার করতে পারি,
সেটাকে আমি একটু সংক্ষেপে, জাস্ট খুব সংক্ষেপে আমি বলবো। কিভাবে আমি বলবো তার আগে আমি তোমাদের একটু বিজারণ বিভব বিষয়টা বলে দিচ্ছি, যে হোয়াট ইজ রিডাকশন পোটেনশিয়াল। মনে করো আমি একটা রিডাকশন রিঅ্যাকশন কনসিডার করছি যেখানে আমার Zn2 প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Zn এ কনভার্ট হচ্ছে। তাহলে দেখো এই যে Zn2 প্লাসে আমার জিঙ্কের অক্সিডেশন স্টেট কত, +2, আর জিঙ্কে আমার অক্সিডেশন স্টেট কত, 0, অর্থাৎ এটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি লিখি, আমি এইরকম লিখতে পারবো E সাফিক্সে Zn2 প্লাস থেকে Zn হচ্ছে এটা ইজ ইকুয়াল টু E0 Zn2 প্লাস থেকে Zn হচ্ছে মাইনাস 0.059/2। কেন বলতো এখানে 2 লিখলাম? যেহেতু এই পার্টিকুলার বিক্রিয়ায় আমার দুটো ইলেকট্রনের পরিবর্তন হচ্ছে। নানস্ট ইকুয়েশনে আমার এই জায়গায় কি ছিল, n ছিল, n মানে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ। যেহেতু আমার এখানে দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি এখানে কি লিখলাম, 2 দিয়ে আমি কি লিখবো, লগ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইবার দেখো সবসময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে Zn2 প্লাস মানে Zn2 প্লাস আয়ন, এই Zn2 প্লাস আয়ন তো কখনো সলিড হতে পারে না। ও ইলেকট্রোড বা সরি ও হচ্ছে একটা আয়ন, যেটা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সলিউশন, মানে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে উপস্থিত। ও কঠিন হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এই যে জিঙ্ক, এই জিঙ্কটা হচ্ছে তো ধাতব জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক মেটাল, মানে জিঙ্ক মেটাল মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সলিড। এবং তোমরা মাথায় সবসময় রাখবে, যে কোনো কঠিন পদার্থ এবং যে কোনো লিকুইড পদার্থের গাঢ়ত্ব, মানে যে কোনো পিওর লিকুইড অথবা মানে যে কোনো ধরো H2O, পিওর H2O এর গাঢ়ত্ব অথবা যে কোনো কঠিন পদার্থের গাঢ়ত্ব কিন্তু সবসময় আমরা 1 ধরে চলবো। কারণ যে কোনো সলিড সাবস্টেন্সের অ্যাক্টিভিটি বা যে কোনো পিওর লিকুইডের অ্যাক্টিভিটিকে কিন্তু আমরা 1ই ধরে নিই। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে আমার Zn2 প্লাসটা হচ্ছে আয়ন, এর গাঢ়ত্ব 1 হতে পারে না। দ্রবণের গাঢ়ত্ব কি হবে সেটা ভ্যারি করতে পারে বিভিন্ন দ্রবণ টু দ্রবণ। মনে করো কোনো দ্রবণে 5 মোল আছে, তার গাঢ়ত্ব এক রকমের হবে, কোনো দ্রবণে 10 মোল আছে, তার গাঢ়ত্ব এক রকমের হবে। কিন্তু জিঙ্ক তো সলিড, কঠিন, ও তো দ্রবণে নেই, ও তো একটা কঠিন দণ্ড। তাহলে ওর গাঢ়ত্ব কিন্তু, ওর কনসেন্ট্রেশন কিন্তু অলওয়েজ আমরা 1 ধরেই চলবো। মাথায় ঢুকিয়ে রাখো যে কোনো কঠিন পদার্থ, যে কোনো সলিড সাবস্টেন্সের গাঢ়ত্ব কিন্তু সব সময় 1, অর্থাৎ 1। কি বললাম, বোঝা গেল? তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা গিয়ে কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা গিয়ে আলটিমেটলি দাঁড়াচ্ছে E0 of Zn plus 2 to Zn minus 0.059/2। এইটার কনসেন্ট্রেশন যদি 1 হয়ে যায় তাহলে আমি কি লিখবো, 1/Zn plus 2। কি বললাম, বোঝা গেল? তাহলে এই জায়গায় আমি Zn plus 2 থেকে Zn কেন লিখেছি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু এখানে Zn plus 2 টা Zn এ কনভার্ট হচ্ছে এই বিজারণ বিক্রিয়া। কি বললাম, বোঝা গেল? তাহলে আমাদের এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই তড়িৎদ্বারটার বিভবের মান, অর্থাৎ এই যে ভ্যালুটা তুমি এই পুরোটা যদি ক্যালকুলেট করো, এই পুরোটা ক্যালকুলেট করলে যে মানটা তুমি পাবে সেটা হয়ে যাবে তোমার এই তড়িৎদ্বারটার পোটেনশিয়াল, অর্থাৎ বিভবের মান। একই রকম ভাবে তুমি যদি মনে করো এই যে Zn2 প্লাস আয়নটা রয়েছে, দেখো এখানে আমার বিষয়টা কি, আমি এই পুরো এক্সপ্রেশনটা লিখেছি কার জন্য, এই পুরো এক্সপ্রেশনটা লিখেছি এই বিজারণ বিক্রিয়াটার জন্য। এবং এই বিজারণ বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার ওই বিজারণ বিক্রিয়াটার বিভব, অর্থাৎ পোটেনশিয়াল। আর এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে এই বিজারণ বিক্রিয়াটার প্রমাণ বিভব, মানে স্ট্যান্ডার্ড বিভব। একে যদি তোমার বার করতে হয় বা এর ভ্যালুটা যদি তোমাকে জানতে হয়, তাহলে কিন্তু তোমাকে এর কনসেন্ট্রেশন 1 ধরে নিয়ে তারপরে করতে হবে, ঠিক আছে? কিন্তু প্রশ্নে যখন তুমি করবে, তোমাকে যদি বলে যে এর মানটা বার করো, তখন তোমাকে কিন্তু সব সময় এর প্রমাণ বিজারণ বিভবের মানটা বলে দেওয়া থাকবে। কি বললাম, বোঝা গেল? দেখো আমি কিভাবে বলছি, আমি এটাকে আরেকবার ক্লিন করছি। তোমাকে প্রশ্নটা এরকম দেওয়া থাকবে যে একটা Zn plus 2 থেকে Zn হচ্ছে, এটা সলিড, এবং এই যে সলিউশনটা আমার করা আছে, এই সলিউশনে Zn আয়নের গাঢ়ত্ব হচ্ছে 0.01 মোলার।
ক্লিয়ার? তোমাকে বলে দিল যে তুমি ক্যালকুলেট করো E0 E অফ এটার ভ্যালু কত হবে, মানে এই তড়িৎদ্বারের বিভবের মান কত হবে। তার সঙ্গে তোমাকে আরো একটা জিনিস প্রোভাইডেড থাকবে প্রশ্নে, সেটা হচ্ছে E0 অফ Zn+2 থেকে Zn এর ভ্যালু হচ্ছে -0.76 ভোল্ট। সবসময় তোমরা মাথায় রাখবে এই যে কোনো একটা তড়িৎদ্বারের এই যে প্রমাণ বিজারণ বিভবের মান, এটা তো একটা কনস্ট্যান্ট, কারণ এর গাঢ়ত্বকে 1 ধরে নিয়ে তবে আমরা ওটাকে ক্যালকুলেট করি। তাহলে এর গাঢ়ত্বকে 1 না ধরে আমি এর ভ্যালু কখনোই ক্যালকুলেট করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা তড়িৎদ্বারের ক্ষেত্রে এই প্রমাণ বিজারণ বিভবের মান কিন্তু কনস্ট্যান্ট, যেটা তোমাদের প্রশ্নে তোমাদের প্রোভাইড করা থাকবে। ওকে, এবার তাহলে আমি নানস ইকুয়েশন অনুযায়ী ভেরি সিম্পলি কি লিখতে পারি, নানস ইকুয়েশন অনুযায়ী আমি লিখতে পারি E Zn+2 থেকে Zn is equal to E0 Zn+2 থেকে Zn -0.059/2 log এর গাঢ়ত্ব তো 1, আমি বলেই দিলাম যেহেতু এটা কঠিন পদার্থ এর গাঢ়ত্ব 1 হবে, বাই Zn2+ আয়নের গাঢ়ত্ব। এবার আমি কি করব, পরের লাইনে আমি ভ্যালুটা বসিয়ে দেবো। পরের লাইনে আমি ভ্যালুটা কি বসাবো, -0.76 ভোল্ট এখানে লেখার দরকার নেই, -0.059/2 ইনটু লগ 1 বাই Zn2+ আয়নের কনসেন্ট্রেশন কত বলা আছে, 0.01। ক্লিয়ার? তাহলে আমরা যদি ওই পুরো পার্টটা মানে এইদিকে পুরো পার্টটা যদি আমরা ক্যালকুলেট করে নিই, এইদিকে পুরো পার্টটা আমার কত আসছে, এইদিকের পুরো পার্টটা আমার হয়ে যাচ্ছে -0.76 প্লাস এদিকে 0.059। ওকে, তাহলে আমার এই যে সেলটা আমি দেখলাম, এই সেলটার ক্ষেত্রে আমার টোটাল বিজারণ বিভবের মানটা কত বেরোচ্ছে, টোটাল বিজারণ বিভবের মানটা বেরোচ্ছে -0.76 প্লাস 0.059 -0.701 ভোল্ট। আমি কিন্তু এটা একটা জাস্ট মন থেকে একটা গাঢ়ত্ব দিয়ে তোমাদের দেখালাম যে আমার যদি Zn2+ আয়নের গাঢ়ত্বটা 0.01 হয়, Zn2+ এর গাঢ়ত্বটা যদি 0.01 হয়, তাহলে এই বিক্রিয়াটার বিভবের মান কত হবে। এবং সেক্ষেত্রে এই যে এই বিক্রিয়াটার যে প্রমাণ বিজারণ বিভব, এটা কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা কিন্তু তোমার প্রশ্নে বলে দেওয়া থাকবে। কি বললাম বোঝা গেল? আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে আসব ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো এবার আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আসার আগে তোমাকে যে প্রশ্নটা ধরে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ঢুকবো, সেই প্রশ্নটা হচ্ছে এইটা। মনে করো তোমরা ড্যানিয়েল সেলে যেটা দেখেছিলে, এটা আমার Zn সালফেট জিঙ্ক সালফেট ছিল, এটা কপার সালফেট ছিল, এটা জিঙ্ক ছিল, এটা কপার ছিল, এই দিকটা ছিল আমাদের অ্যানোড, এই দিকটা ছিল আমাদের ক্যাথোড। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি জিঙ্কটাকেই কেন অ্যানোডের জায়গায় রাখলাম, কপারটাকে কেন অ্যানোডের জায়গায় রাখতে পারলাম না? কপারটাকেও তো আমি অ্যানোড ধরতে পারতাম, জিঙ্কটাকেও তো আমি ক্যাথোড ধরতে পারতাম, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি হতো? সেটা কি আদৌ ধরা যেত? আদৌ কি আমি কপারটাকে ক্যাথোডে রেখে যে জিঙ্কটাকে অ্যানোডে রাখতে পারতাম? সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে না। তুমি জিঙ্কটাকে তুমি অ্যানোডে রেখেছো এবং কপারটাকে তুমি ক্যাথোডে রেখেছো, এর উল্টোটা কিন্তু তুমি কোনোভাবেই করতে পারবে না। কি বললাম বোঝা গেল? উল্টোটা কিন্তু করা পসিবল নয়। ওয়াই? সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো আমি যেটা দেখেছি যে এই যে জিঙ্ক ইলেকট্রোড, এই জিঙ্ক ইলেকট্রোডের যেটা প্রমাণ বিজারণ বিভব, তার ভ্যালু হচ্ছে -0.76 ভোল্ট, যেটা আমি এইমাত্র বললাম। আর এই যে আমাদের কপার ইলেকট্রোডের যেটা প্রমাণ বিজারণ বিভব, সেই বিভবের ভ্যালু হচ্ছে +0.34 ভোল্ট। এবার তোমাদের মনে আবার একটা কোয়েরি তৈরি হবে যে অ্যানোডে তো আমি শুনেছি জারণ হয়, তাহলে অ্যানোডের ক্ষেত্রে আমি বিজারণ বিভবটাকে লিখলাম কেন? অ্যানোডে তো আমি জারণ বিভব লিখবো, অ্যানোডে তো জারণ হয়, তাহলে আমি অ্যানোডের ক্ষেত্রে বিজারণ বিভব লিখে করব কেন? প্রমাণ বিজারণ বিভব লিখে করব কেন? আমি প্রমাণ জারণ বিভব ধরে করব।
এক্ষেত্রে আমার যেটা কথা বলার আছে, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিভব আর বিজারণ বিভবের মান কিন্তু সবসময় সমান হয় উইথ অপোজিট সাইন। কি বললাম বোঝা গেল? এইবার বিষয়টা হচ্ছে ক্যাথোডের ক্ষেত্রে আমি বিজারণ বিভব ধরেছি, যেহেতু ক্যাথোডে বিজারণ হয় আমার ঝামেলার কোনো কারণ নেই, আমার কোনো প্রশ্ন আসছে না। কিন্তু অ্যানোডের ক্ষেত্রে তো আবার জারণ হচ্ছে, তাহলে অ্যানোডের ক্ষেত্রে আমি বিজারণ বিভব কনসিডার করবো কেন? ওয়াই? অ্যানোডের ক্ষেত্রে আমাকে রিডাকশন পোটেনশিয়াল কনসিডার করার কারণ হচ্ছে, বা অ্যানোডের ক্ষেত্রেও আমি যে মানে রিডাকশন পোটেনশিয়াল দিয়েই বিষয়টাকে এক্সপ্লেন করব, তার কারণ হচ্ছে ইউনিভার্সালি আইইউপিএসির কনভেনশন অনুযায়ী আমরা সমস্ত ইলেকট্রোডের পোটেনশিয়ালগুলোকে তাদের রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টেই আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ সমস্ত তড়িৎদ্বারের বিভবগুলোকে আমাদের তাদের বিজারণ বিভবের রেসপেক্টেই রিপ্রেজেন্ট করতে হবে, সেটা অ্যানোড হোক বা সেটা ক্যাথোড হোক, যাই হোক না কেন। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কেন? কেনটা কি? মনে করো, ধরো আমি সমস্ত তড়িৎদ্বারগুলোকে জারণ বিভব হিসাবে কেন কনসিডার করছি, তুমি সমস্ত তড়িৎদ্বারগুলোকে ওই তড়িৎদ্বারগুলোকেই বিজারণ বিভব হিসাবে কনসিডার করছো। তাহলে আমার ভ্যালু আমি ক্যালকুলেট করে যে ভ্যালুটা +5 পাবো, তুমি ক্যালকুলেট করে সেই ভ্যালুটা পাবে -5। অথবা আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করে -7 পাবো, সেই ভ্যালুটা ক্যালকুলেট করে তুমি পাবে +5, কারণ আমি তো জারণ ধরে করেছি, তুমি বিজারণ ধরে করছো, তাই তো? এবার দ্যাট ইজ ওয়াই আইইউপিএসি এটাকে কনভেনশন, মানে আইইউপিএসি কনভেনশন অনুযায়ী আইইউপিএসি এটাকে ফিক্স করে দিয়েছে যে আমরা সমস্ত তড়িৎদ্বারগুলোর বিভবকে বিজারণ বিভব ধরেই এগোবো। বিজারণ বিভব ধরে এগোলে কি হবে, ইউনিভার্সালি যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কন্ট্রাডিকশনস থাকবে না, সমস্ত রেজাল্টসগুলো কিন্তু ইউনিফর্মলি মানে আমরা ক্যালকুলেট করতে পারবো। অ্যানোডে আমার জারণ হয়, আমি জানি Zn থেকে Zn2+ হয়, যে বিভবটা আমরা পাই সেটা জারণ বিভব, কিন্তু সেটাকে বিজারণ হিসাবে ধরতে আমার তো কোনো অসুবিধা নেই। জারণ বিভব এর ক্ষেত্রে জারণ বিভব, এর ক্ষেত্রে বিজারণ বিভব যদি -0.76 হয়, তাহলে জারণ বিভবটা কত হতো? অটোমেটিক্যালি +0.76 হতো, কিন্তু আমি জারণ ধরতে পারবো না, কারণ একটা জারণের সঙ্গে অন্যটার বিজারণ তো আমি কনসিডার করতে পারি না, মানে কম্পেয়ার করতে পারি না। আবার একটা বিজারণের সঙ্গে অন্যটার জারণ আমি কম্পেয়ার করতে পারি না। আইদার আমাকে দুটোরই জারণ বিভব কম্পেয়ার করতে হবে, অথবা আমার দুটোরই বিজারণ বিভব কম্পেয়ার করতে হবে। কারণ যেখানে আমি জানি যে জারণ বিভব আর বিজারণ বিভব এর মধ্যে ইন্টারচেঞ্জটা খুব ইজি, জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়, তাই তো? তাহলে সেক্ষেত্রে এবার তোমাদের মনে যে প্রশ্নটা, মানে আমি যেটা অলরেডি ক্লিয়ার করে দিলাম, যে তাহলে আমরা জারণ বিভবটা ধরবো না, কারণ হচ্ছে আইইউপিএসি কনভেনশন অনুযায়ী এটা আমাদের ফিক্স করে দেওয়া হয়েছে যে আমরা সমস্ত ইলেকট্রোডগুলোকে নিয়ে যখন সেই ইলেকট্রোডগুলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা সেই ইলেকট্রোডগুলোকে যখন আমরা একটা সেলের মধ্যে ইনস্টল করব, তখন তাদের রিডাকশন পোটেনশিয়ালটাকেই কনসিডার করে তাদেরকে ইনস্টল করব। কোনো অবস্থাতেই আমরা তাদের অক্সিডেশন পোটেনশিয়ালটা বা জারণ বিভবটাকে কিন্তু ধরবো না। কি বললাম বোঝা গেল? তাহলে তুমি একটা জিনিস খুব সিম্পলি দেখো, আমার এই ইলেকট্রোডে কি হচ্ছে, Znটা Zn2+ এ কনভার্ট হচ্ছে, আর এই ইলেকট্রোডে Cu2+টা Cu তে কনভার্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে জারণ হওয়া সত্ত্বেও আমি কিন্তু এর বিজারণ বিভবটা ধরেই দুজনের কম্পেয়ার করব। কি বললাম বোঝা গেল? কারণ এটা আইইউপিএসি কনভেনশন, আইইউপিএসি কনভেনশন অনুযায়ী বলা আছে যে আমরা সমস্ত ইলেকট্রোডগুলোরই আমরা কিন্তু বিজারণ বিভবই কনসিডার করব, জারণ বিভব কিন্তু কনসিডার করব না। ওকে, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, অটোমেটিক্যালি যে কপার ইলেকট্রোড তার বিজারণ বিভবের মান বেশি, আর জিঙ্ক ইলেকট্রোড এর বিজারণ বিভবের মান কম। তাহলে আমরা তো আগে থেকেই জানি যে অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়। তাহলে ক্যাথোডে যদি বিজারণ হয়, তাহলে আমি নিশ্চয়ই ক্যাথোডে এই দুটো ধাতুর মধ্যে সেই ধাতুটাকেই নিয়ে যাওয়ার চেষ্টা করব যার বিজারণ বিভবের মান বেশি, তাই তো? যেহেতু, আবার বলছি, যেহেতু আমাদের ক্যাথোডে বিজারণ হয়, তাহলে আমার কাছে যদি অপশন থাকে যে তুমি জিঙ্ক আর কপারের মধ্যে কোনটাকে ক্যাথোডে রাখবে, আমি তো জানি যে ক্যাথোডে বিজারণ হয়, অর্থাৎ এই দুটো ধাতুর মধ্যে যে ধাতুটার বিজারণ বিভব বেশি, যে ধাতুটার বিজারিত হয়, মানে যে ধাতুটার বিজারণ বিভবটা বেশি, সেই ধাতুটাকেই আমি ক্যাথোডে ইনস্টল করব। আর যে ধাতুটার বিজারণ বিভব কম, প্রমাণ বিজারণ বিভব কম, যার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, তাকেই আমি অ্যানোডে রাখবো, কারণ অ্যানোডে জারণ হয় আমি জানি। কি বললাম বোঝা গেল? এবার তুমি প্রশ্ন করতে পারো যে আমি তো অলরেডি এখানে জানতাম যে এটা এখানে রাখা আছে, তাহলে যদি আননোন দিই তাহলে আমার প্রশ্ন কি হবে? দেখো, আমি দুটো আননোন ভ্যালু তোমাদের বলছি, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে কপার। মনে করো গোল্ডের একটা ইলেকট্রোড যদি হয়, গোল্ডের ইলেকট্রোডের প্রমাণ বিজারণ বিভবের ভ্যালু হচ্ছে এইটা, গোল্ড ইলেকট্রোডের প্রমাণ বিজারণ বিভবের ভ্যালু হচ্ছে +1.45 ভোল্ট।
আর কপারের সঙ্গে মনে করো আমি গোল্ডটাকে কম্পেয়ার করছি। তাহলে এবার তুমি বলো, আমি একটা কোষ তৈরি করছি যেখানে আমি দুটো তড়িৎদ্বার নেব, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে আমার কপার। তাহলে আমি গোল্ড আর কপারের মধ্যে, যেহেতু আমি এখনো কিছু আঁকিনি, তোমরা জানো না যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, তাহলে দেখো তুমি খুব সহজেই কিন্তু এই দুটোরই বিজারণ বিভব দেওয়া আছে। আগে এই বিষয়টা ক্লিয়ার করো। দেখো এখানে Au3+ থেকে Au0 হচ্ছে, অর্থাৎ +3 থেকে 0, মানে জারণ সংখ্যা কমছে, মানে এটা যে ঘটনাটা দেওয়া আছে এটা একটা বিজারণেরই বিভব দেওয়া আছে। একই রকম ভাবে এখানেও কপার +2 থেকে কপার 0 হচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যা কমছে, মানে এক্ষেত্রেও যে বিভবের মানটা দেওয়া আছে সেটাও কিন্তু একটা বিজারণ বিভবের মানই দেওয়া আছে। তার মানে আমার গোল্ড তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবটা দেওয়া আছে +1.45, আর কপার ইলেকট্রোডের প্রমাণ বিজারণ বিভবের মানটা দেওয়া আছে +0.34 ভোল্ট। তাহলে এই দুটো তড়িৎদ্বারকে যদি আমি কম্পেয়ার করি, এই দুটো তড়িৎদ্বারের যদি আমি তুলনা করি, তাহলে কোন তড়িৎদ্বারটাকে আমি ক্যাথোডে রাখতে পারবো? আমি জানি ক্যাথোডে বিজারণ হয়, অর্থাৎ ক্যাথোডে আমি সেই তড়িৎদ্বারটাকেই ক্যাথোডে ইনস্টল করব যার বিজারণ বিভবের মান বেশি, রাদার যার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি। তাহলে আমার এই গোল্ড আর কপারের মধ্যে কার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি? গোল্ডের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি। অর্থাৎ আমি যদি কপার আর গোল্ড দিয়ে একটা কোষ তৈরি করার চেষ্টা করি, গ্যালভানিক সেলের মানে ড্যানিয়েল সেলের মতো একটা সেল যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে গোল্ডটাকে আমাকে কোথায় রাখতে হবে? গোল্ডটাকে আমার ক্যাথোডে রাখতে হবে। আর কপারটাকে আমার কোথায় রাখতে হবে? কপারটাকে আমার অ্যানোডে রাখতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে তোমরা খুব সহজে দুটো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান দেখে কিভাবে বুঝে যাবে যে কোন তড়িৎদ্বারটাকে আমরা কোথায় রাখবো, কোন তড়িৎদ্বারটা ক্যাথোড হবে, কোন তড়িৎদ্বারটা অ্যানোড হবে। তোমরা খুব সহজেই বুঝে যাবে যে যদি যেটার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি সেটা আমাদের সবসময় ক্যাথোড হবে, আর যেটার প্রমাণ বিজারণ বিভবের মান কম সেটা আমাদের কিন্তু সবসময় অ্যানোড হবে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজেই প্রমাণ বিজারণ বিভবের মানটা দেখে একেবারে জাজ করে ফেলতে পারবো যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, যেভাবে আমরা গোল্ড আর কপারের করলাম। কি বললাম বোঝা গেল? আরো একবার আমি বলে দিচ্ছি যে সমস্ত ইলেকট্রোডগুলোরই আমরা বিজারণ বিভবটাকে, প্রথমত প্রমাণ বিজারণ বিভবটা বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটাকেই আমরা কেন কনসিডার করব, অক্সিডেশনটাকে কেন আমরা করতে পারবো না? তার উত্তর হচ্ছে ভেরি সিম্পলি, IUPAC কনভেনশন অনুযায়ী আমরা সমস্ত ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালগুলো নিয়েই কাজ করব। কোনো ইলেকট্রোডের কিন্তু আমরা অক্সিডেশন পোটেনশিয়াল ধরে কাজ করতে পারবো না। কারণ এটা যদি কোনো এক জায়গা থেকে কেউ ঠিক করে না দেয়, তাহলে তোমার আমার ক্যালকুলেশনের মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যাবে। আমি রিডাকশন পোটেনশিয়াল সবার কনসিডার করে করছি, তুমি সবার অক্সিডেশন পোটেনশিয়াল কনসিডার করে করছো। তাহলে সেক্ষেত্রে তুমি কি দেখতে পাবে? তোমার অ্যান্সার যদি +3 আসে, আমার অ্যান্সার আসবে -3, কারণ তুমি বিজারণ ধরেছো, আমি বিজারণ ধরেছি। তাহলে সেই জায়গা থেকে IUPAC এটাকে সবাইকে ঠিক করে দিয়েছে যে বিজারণ বিভব হিসাবে ধরতে হবে। ক্লিয়ার? এবার তোমার মনে আরেকটা প্রশ্ন যেটা আসবে, যে আচ্ছা অ্যানোডে তো সবসময় জারণ হয়, আমি বিজারণটা ধরবো কেন? কারণ তুমি তো ক্যাথোডের বিজারণ বিভব ধরেছো, এবার একটার বিজারণের সঙ্গে অন্যটার বিজারণ না, মানে সরি, একটার বিজারণ বিভব তুমি যদি নাও, সেক্ষেত্রে তুমি অন্যটার জারণ বিভব, মানে একটা বিজারণের সঙ্গে অন্যটার জারণ, মানে একটা রিডাকশন পোটেনশিয়ালের সঙ্গে অন্যটার অক্সিডেশন পোটেনশিয়াল তো কম্পেয়ার করা যায় না। আইদার তোমাকে দুটো অক্সিডেশন নিতে হবে অথবা তোমাকে দুটো রিডাকশন নিতে হবে। তাই IUPAC আমাদের বলে দিয়েছে আমরা সবগুলোই রিডাকশন নিয়েই করব। কি বললাম বোঝা গেল? এবং দেখো তোমাদের স্ক্রিনে একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ছবি আসবে এক্ষুনি। সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ছবিটা তোমরা দেখো যে ওপর থেকে যত আমরা নিচের দিকে গেছি, বাদিকে দেখো বিভিন্ন ধাতুগুলো দেওয়া আছে। তোমরা দেখো বাদিকে তোমাদের বিভিন্ন ধাতুগুলো দেওয়া আছে, লিথিয়াম থেকে স্টার্ট করে বিভিন্ন ধাতুগুলো পরপর দেওয়া আছে, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি প্রত্যেকটা ধাতুর দেখো বিজারণটা কিন্তু লেখা আছে। প্রত্যেকটা ধাতুর কিন্তু তোমরা দেখো ওপর থেকে নিচের দিকে তোমরা তাকাও, বিজারণগুলোই লেখা আছে। Li+ থেকে Li অর্থাৎ +1 থেকে 0 হচ্ছে, K+ থেকে K অর্থাৎ +1 থেকে 0 হচ্ছে, প্রত্যেকটার বিজারণ লেখা আছে। এবং একদম ডান দিকে তোমরা দেখো বিজারণ বিভবগুলো লেখা আছে। দেখো বিজারণ বিভবগুলোর যত ভ্যালু তোমরা ওপর থেকে নিচের দিকে যাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে বিজারণ বিভবগুলোর ভ্যালু কিন্তু যত ওপর থেকে আমি নিচের দিকে যাচ্ছি নেগেটিভ ভ্যালু, অর্থাৎ ভ্যালুগুলো বাড়ছে। নেগেটিভ ভ্যালুগুলো মানে বাড়তে 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 0-তে গেল, 0-র পরে আবার পজিটিভ ভ্যালুগুলো বাড়তে শুরু করলো। ওই যে 0, ওই 0টা দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা মাঝামাঝি আছে, যেটাকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার পড়ার সময় বললাম যে এটা হচ্ছে আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব।
কি বললাম বোঝা গেল? তাহলে তোমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছ যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটা 0, তার নিচের দিকে ভ্যালুগুলো সব বেড়েছে আর ওপর দিকে ভ্যালুগুলো সব কমেছে। এবং তার সঙ্গে তোমরা দেখো আরো দুটো অ্যারো দিয়ে লেখা আছে যে ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা। এবার এই বিষয়টাকে আমি তোমাদের একটু বলে দিই। তাহলে দেখো আমি এইমাত্র তোমাদের বললাম যে প্রমাণ বিজারণ বিভবের মান যত কম হবে তত আমরা তাদেরকে অ্যানোডে রাখবো, তাই তো? আমি আবার দুটো ভ্যালু লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যেটা এইমাত্র আমি লিখলাম। এটা হচ্ছিল আমার প্লাস 1.45 ভোল্ট, আর আরেকটা আমি কি লিখছিলাম, প্লাস 0.34 ভোল্ট। তাহলে দেখো আমি এই দুটো তড়িৎদ্বারকে যদি কম্পেয়ার করি, এর প্রমাণ বিজারণ বিভবের মান কম, এর প্রমাণ বিজারণ বিভবের মান বেশি। অর্থাৎ আমি এইটাকে কোথায় রাখবো? ক্যাথোডে। আর এইটাকে আমি কোথায় রাখবো? অ্যানোডে, তাই তো? তার মানে ক্যাথোডে রাখবো মানে কি, এই Au3+টা তো নিজে বিজারিত হবে, তাই তো? আর এটাকে অ্যানোডে রাখবো মানে এখানে কপারটা Cu2+ এ কনভার্ট হবে অ্যাকচুয়ালি। তাহলে এটা যেহেতু ক্যাথোডে আছে ও তো নিজে বিজারিত হচ্ছে। এটা যেহেতু মানে গোল্ডটাকে যেহেতু আমি ক্যাথোডে রেখেছি বা গোল্ডটা যেহেতু ক্যাথোডে আমাদের আছে, তার মানে গোল্ড নিজে বিজারিত হচ্ছে, তাহলে অন্যকে কি করবে? জারিত করবে। তার মানে আমি কি বুঝতে পারছি যে প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি তত অন্যকে জারণ করার ক্ষমতা বেশি, অর্থাৎ জারণ ক্ষমতা বেশি। তোমরা দেখো যে তোমাদের লেখা আছে যত আমরা নিচের দিকে যাচ্ছি আমাদের জারণ ক্ষমতা বাড়ছে। কি বললাম বোঝা গেল? আবার তোমরা দেখো যে যখন আমাদের মানে যেটার ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান কম, অর্থাৎ যেটা আমার অ্যানোডে আছে সে তো নিজে জারিত হওয়ার প্রবণতা বেশি, তাই জন্যই তাকে আমি অ্যানোডে রেখেছি বলে সে নিজে জারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার নিজের জারিত হওয়ার বা নিজে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি। তো তার যেহেতু নিজে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি, তাহলে ডেফিনেটলি সে কি করবে? অন্যকে রিডিউস করবে। অর্থাৎ কোনো একটা ভ্যালুর প্রোডাক্ট মানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যত কম, তার নিজের মানে নিজে জারিত হওয়ার প্রবণতা বেশি, অন্যকে বিজারিত করার প্রবণতা কিন্তু বেশি। তাই দেখো তোমার ওই ভ্যালুগুলোর পাশে লেখা আছে যত তুমি ওপর দিকে যাচ্ছ তোমার বিজারণ ক্ষমতা বাড়ছে। কি বললাম বোঝা গেল? ওয়ান সেকেন্ড আমি এটা এক্সপ্লেন করছি, অনেকের এই জায়গায় কনফিউশন হয়, তাই জন্য আমি আবার বলছি। তারপরেও যদি তোমাদের হেজিটেশন হয় তোমরা বলবে, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমি প্রথমেই তোমাদের একটা জিনিস বললাম যে প্রমাণ বিজারণ বিভবের মান দিয়ে আমরা কিভাবে ক্যাথোড আর অ্যানোডটাকে আইডেন্টিফাই করব। যার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি সে ক্যাথোডে যাবে। তাহলে প্রমাণ বিজারণ বিভবের মান এক্ষেত্রে বেশি কার? গোল্ডের। তাহলে গোল্ডের যেহেতু প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, অর্থাৎ গোল্ড ক্যাথোডে গেল, তাহলে ক্যাথোডে গিয়ে গোল্ড নিজে কি হবে? নিজে রিডিউস হবে, অর্থাৎ নিজে গোল্ড বিজারিত হবে। তাহলে গোল্ড অন্যকে কি করবে? জারিত করবে। তার মানে আমি বলতে পারি গোল্ডের জারণ ক্ষমতা বেশি, অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পায় বা অক্সিডাইজিং পাওয়ার বৃদ্ধি পায়। তাই জন্য দেখো ওই সিরিজটা যত তুমি নিচের দিকে যাচ্ছ, ডাউন দ্য সিরিজ তুমি যত মুভ করছো, তত তোমার জারণ ক্ষমতা বা অক্সিডাইজিং ক্যাপাবিলিটি কিন্তু বাড়ছে। ক্লিয়ার? একই রকম ভাবে আমি কি বললাম? প্রমাণ বিজারণ বিভবের মান যত কম হবে তত সেই তড়িৎদ্বারটা অ্যানোড হবে। আর অ্যানোড হওয়া মানে ও নিজে কি হবে? জারিত হবে, কারণ অ্যানোডে জারণ হয়। তাই অ্যানোডে গিয়ে ও কি হবে? নিজে জারিত হয়ে যাবে, কারণ অ্যানোডের যে থাকে তার নিজে জারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে অ্যানোডে গিয়ে কপার যদি নিজে জারিত হয়, তাহলে কপার কি করবে? অন্যকে বিজারিত করবে। অর্থাৎ যার ভ্যালু যত কম তার বিজারণ ক্ষমতা তত বেশি, যার ভ্যালু যত কম তার রিডিউসিং ক্যাপাবিলিটি বা তার রিডিউসিং পাওয়ার কিন্তু তত বেশি। কোন ভ্যালুর কথা বলছি? আমি প্রমাণ বিজারণ বিভব বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুর কথা বলছি। কি বললাম বোঝা গেল? ওয়ান্স এগেইন আই রিপিট, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি হয় তত সেই ধাতুটা ক্যাথোডে যায়, অর্থাৎ ক্যাথোডে গিয়ে সেই ধাতুটা নিজে বিজারিত হয়। তাহলে অন্যকে কি করবে? জারিত করবে। দ্যাট ইজ ওয়াই জারণ ক্ষমতা বাড়ছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার মনে করো যার প্রমাণ বিজারণ বিভব বা যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কম, সে নিজে কোথায় যাবে? সে তো নিজে যাবে হচ্ছে অ্যানোডে। এবার অ্যানোডে যাওয়া মানে কি? সে নিজে জারিত হয়ে গেল, তাহলে সে অন্যকে কি করবে? ডেফিনেটলি সে অন্যকে বিজারিত করবে অথবা রিডিউস করবে।
দ্যাট ইজ বাই তার রিডিউসিং ক্যাপাবিলিটি বা তার রিডিউসিং পাওয়ার কিন্তু বেড়ে যাবে। তাই জন্য তুমি একটা জিনিস দেখো যে ওই সিরিজটায় যত ভ্যালু কম হচ্ছে তত বিজারণ ক্ষমতা বাড়ছে, আর যত ভ্যালু বেশি হচ্ছে তত জারণ ক্ষমতা বাড়ছে। কি বললাম বোঝা গেল? ঠান্ডা মাথায় একটু চিন্তা করবে, তাহলেই এটা বুঝতে পারবে। ওকে, নেক্সট এবার আমরা চলে আসব একটা সেল, সেই সেলের ক্ষেত্রে আমরা কিভাবে সেই সেল, মানে এতক্ষণ আমি একটা তড়িৎদ্বারের বিভবটাকে ক্যালকুলেট করলাম, এখন আমরা কিভাবে একটা সেলের ক্ষেত্রে একটা সেলের বিজারণ একটা সেলের গোটা সেলের বিভবটা কিভাবে ক্যালকুলেট করব সেই ক্যালকুলেশনটা আমরা দেখব। ক্লিয়ার? তো দেখো কিভাবে করি। মনে করো আমরা এইরকম একটা সেল কনসিডার করছি, Zn থেকে Zn+2 এর গাঢ়ত্ব হচ্ছে 0.1 মোলার। এটা হলো আমার সল্ট ব্রিজ। Cu+2 এর গাঢ়ত্ব হচ্ছে 0.1 মোলার থেকে Cu। তাহলে এক্ষেত্রে আমার Znটা হলো সলিড, আর এক্ষেত্রে আমার কপারটা হলো সলিড, তাই তো? তাহলে আমাদের সেল রিপ্রেজেন্টেশন অনুযায়ী, আচ্ছা প্রশ্নে আর কি কি বলা আছে? প্রশ্নে বলা আছে E0 অফ Zn+2 থেকে Zn এর ভ্যালু হচ্ছে -0.76 ভোল্ট, আর E0 অফ Cu+2 থেকে Cu এর ভ্যালু হচ্ছে তোমার +0.34 ভোল্ট। তোমাকে ই সেল মানে পুরো সেলটার ক্যালকুলেট করতে বলেছে। ক্লিয়ার? বোঝা গেল? এটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আমরা একটু আগেই কি দেখেছি, এই সেলের বাঁদিকে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানোড, এই সেলের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, তাই তো? আর তারপরেই আমি কি পড়েছি, অ্যানোডে যে ধাতুটা থাকে তার বিজারণ বিভবের মান কম হয়, আর ক্যাথোডে যে ধাতুটা থাকে তার বিজারণ বিভবের মান বেশি হয়। দেখো এখানে ক্যাথোডে যে ধাতুটা আছে তার বিজারণ বিভবের মান +0.34 ভোল্ট, আর অ্যানোডে যে ধাতুটা আছে তার বিজারণ বিভবের মান -0.76 ভোল্ট, অর্থাৎ কম, ছোট, তাই তো? এইবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সেল আমি কিভাবে বার করব? দেখো যে সিস্টেমেটিক্যালি আমি এগোচ্ছি তোমরাও সেই সিস্টেমেটিক্যালি এগোবে। পুরো অঙ্কগুলো খুব ভালোভাবে শিখে যাওয়ার পরও তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবে। তো প্রথমে আমি এখানে কি লিখব? প্রথমে আমি লিখব অ্যানোড রিঅ্যাকশন। অ্যানোডে আমার কি ঘটছে অ্যাকচুয়ালি? অ্যানোডে আমার ঘটছে Znটা Zn+2 তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। অ্যানোডে তো আমার এই ঘটনাই ঘটছে, অ্যানোডে জিঙ্কটা Zn2+ এ কনভার্ট হচ্ছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা ক্যাথোডে কি ঘটছে? ক্যাথোডে আমার Cu2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cu হচ্ছে। হয়ে গেল। তাহলে আমি অ্যানোডের মানে হাফ পার্টটার রিঅ্যাকশন অ্যানোড রিঅ্যাকশন লিখে নিলাম, বাকি হাফ পার্টটার ক্যাথোড রিঅ্যাকশন আমি লিখে নিলাম। ওকে, এবার আমি কি করব? টোটাল সেল রিঅ্যাকশন লিখব। টোটাল সেল রিঅ্যাকশন আমার কি? এই দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করি তাহলে আমার এই H2E যোগ করার সময় কেটে যাবে, কেটে গেলে আমার বাঁদিকে কি পড়ে থাকবে? Zn প্লাস Cu+2, সেখান থেকে আমি পাচ্ছি Zn+2 প্লাস Cu। ক্লিয়ার? বোঝা গেল? এবার এই ইকুয়েশনটার জন্য আমাকে নানস্ট ইকুয়েশন লিখতে হবে। ক্লিয়ার? আমি উপরের পার্টটা মুছছি। তাহলে দেখো এই সেলটার ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2, যেহেতু এই সেলের মধ্যে দুটো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, অ্যানোড থেকে দুটো ইলেকট্রন ছেড়েছে আর ক্যাথোড সেই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। এই দুটো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে আলটিমেটলি টু নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জড, এক্ষেত্রে 2, দ্যাট ইজ বাই আমার এখানে 2 আমি লিখলাম। নেক্সট আমি কি লিখবো? লগ, ওপরে আমার থাকবে কনসেন্ট্রেশন অফ Zn2+ ইনটু কনসেন্ট্রেশন অফ Cu বাই কনসেন্ট্রেশন অফ Cu+2
ইন্টু কনসেন্ট্রেশন অফ Zn, তাই তো? বোঝা গেল? কারো কোনো আপত্তি আছে? নেই। এবার এই যে আমার এখানে E0 সেল, এই E0 সেলটা অ্যাকচুয়ালি কি? এই E0 সেলটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, অর্থাৎ প্রমাণ কোষ বিভব। এবং এই প্রমাণ কোষ বিভব বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল ক্যালকুলেট করার ফর্মুলা আমাদের কি? মাথায় ঢুকিয়ে নাও, মুখস্থ করে নাও। E0 সেল ইজ ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, অর্থাৎ ক্যাথোডে যে ধাতুটা আছে তার প্রমাণ বিজারণ বিভব থেকে আমি যদি অ্যানোডে যে ধাতুটা আছে তার প্রমাণ বিজারণ বিভবের মানটা মাইনাস করি, তাহলে কিন্তু আমি সেই সেলটার প্রমাণ কোষ বিভব অথবা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল বার করতে পারবো। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ভ্যালু কি কি ছিল? এক্ষেত্রে তোমাকে E0 ক্যাথোড অ্যানোড বলা ছিল, তোমাকে E0 Zn2 প্লাস Zn কত বলা ছিল? মাইনাস 0.76 ভোল্ট, আর E0 Cu2 প্লাস Cu কত বলা ছিল? প্লাস 0.34 ভোল্ট, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাথোড, এইটা হচ্ছে আমাদের অ্যানোড। তাহলে আমরা এই জায়গাটায় এরকম লিখতে পারবো, E0 ক্যাথোডের জায়গায় লিখতে পারবো E0 Cu প্লাস 2 Cu মাইনাস অ্যানোডের জায়গায় লিখলাম Zn প্লাস 2 Zn। ক্লিয়ার? কারণ এই কোষটার ক্ষেত্রে যে কোষটা তোমাদের করানো হচ্ছে সেই কোষটার ক্ষেত্রে কপার হচ্ছে ক্যাথোড আর জিঙ্ক হচ্ছে অ্যানোড, তাই আমি ক্যাথোডের জায়গায় কপারের এটা লিখলাম আর অ্যানোডের জায়গায় আমি জিঙ্কের এটা লিখলাম। ক্লিয়ার? এবার আমি কি করব? জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। কপারের ভ্যালু কত? প্লাস 0.34 ভোল্ট মাইনাস অফ মাইনাস 0.76 ভোল্ট। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমার কত হয়ে যাচ্ছে? 1.10 ভোল্ট। তাহলে আমি এই সেলটার ক্ষেত্রে E0 সেলের ভ্যালু পেয়ে গেলাম 1.10 ভোল্ট। ক্লিয়ার? কারো কোনো আপত্তি আছে? তাহলে প্রমাণ কোষ বিভব বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল ভ্যালু বার করার নিয়ম কি? প্রমাণ কোষ বিভব অথবা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল ভ্যালু বার করার নিয়ম হচ্ছে, প্রমাণ কোষ বিভব অথবা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল ভ্যালু বার করার নিয়ম হচ্ছে ক্যাথোডের পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের পোটেনশিয়াল, অর্থাৎ ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব থেকে অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব, মানে ক্যাথোডের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল থেকে অ্যানোডের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আমি যদি মাইনাস করি, তাহলে আমি ওই সেলটার প্রমাণ কোষ বিভব বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালটাকে বার করতে পারবো। ক্লিয়ার? এই ফর্মুলাটা কিন্তু ফিক্সড। ওকে, তাহলে ভ্যালুগুলো আমি বসিয়ে দিয়ে এটা বার করে নিলাম। এইবারে দেখো এই ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসাবো। আমি নিচের পার্টটা পুরোটা ক্লিন করছি। তাহলে আমার কি হবে? E0 সেলের জায়গায় আমি কি লিখতে পারবো? 1.10 মাইনাস 0.059/2 লগ। দেখো প্রশ্নে তোমাকে যেখানে সেলটা দেওয়া আছে সেখানে Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন লেখা আছে 0.1, আর কপার যেহেতু সলিড তাই কপারের গাঢ়ত্ব 1। আমি বলে দিলাম যে কোনো সলিড সাবস্ট্যান্সের কনসেন্ট্রেশন 1 হয়, একটু আগেই বলা হয়েছে। তাই কপার যেহেতু এখানে সলিড বা মানে কঠিন পদার্থ, কঠিন ধাতু, তাই ওর গাঢ়ত্বটাকে আমরা 1 ধরে নিলাম। ওকে, নেক্সট হচ্ছে Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন 0.1 এইটা। ওকে, তাহলে দেখো 1.10 মাইনাস 0.059/2 ওই পার্টটা হয়ে গেল আমার log 1, অর্থাৎ আমার E0 ই সেলের ভ্যালু কত বেরোলো? 1.10 ভোল্ট। ই সেলের ভ্যালু আমার কত বেরোলো? 1.10 ভোল্ট। কি বললাম বোঝা গেল? কারো কোনো অসুবিধা আছে? নেই? চলো নেক্সট একটা প্রবলেমে আমরা যাব। দেখো আরেকটা অঙ্ক যেটা আমরা এখন করব, একটা সেল তোমাদের বলা আছে। সেলটা কিরকম বলা আছে দেখো, সেলটা বলা আছে Al থেকে হচ্ছে Al+3 সল্ট ব্রিজ, আর এইদিকে হচ্ছে Ni+2 থেকে Ni।
ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এনআইটা হচ্ছে সলিড এবং এক্ষেত্রে এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে সলিড। Al3+ আয়নের কনসেন্ট্রেশন বলা আছে, Al3+ আয়নের কনসেন্ট্রেশন বলা আছে 0.001 মোলার, আর Na2+ আয়নের কনসেন্ট্রেশন বলা আছে 0.05 মোলার, আর প্রমাণ বিজারণ বিভব বলা আছে এইটা কত বলা আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভ্যালুটা বলা আছে -1.66 ভোল্ট, আর নিকেলের ক্ষেত্রে ভ্যালুটা বলা আছে -0.25 ভোল্ট। তোমাকে কি বার করতে বলেছে? ই সেল বার করতে বলেছে, তাই তো? তাহলে আমরা দেখো আবার একটু, আমি অঙ্কটা শুরু করার আগে অঙ্কটার বাকি আগের ইনফরমেশনগুলোকে একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে এটা আমার অ্যানোড, তাহলে অ্যানোডের প্রমাণ বিজারণ বিভবের মান কি হয়? কম হয়, লো হয়। আর ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কি হয়? বেশি হয়। দেখো এখানে আমার অ্যানোডের ভ্যালুটা কত আছে? -1.66, আর ক্যাথোডের ভ্যালুটা কত আছে? -0.25। তাহলে যেহেতু অ্যানোডের ভ্যালুটা -1.66, তাই জন্য অ্যানোডের ভ্যালুটা কম, আর ক্যাথোডের ভ্যালুটা যেহেতু -0.25, তাই ক্যাথোডের ভ্যালুটা বেশি। বুঝতেই পারছো? ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আমি কম বেশি করে বুঝিয়ে দিলাম যে অ্যানোডের ভ্যালুটা কম আছে, ক্যাথোডের ভ্যালুটা বেশি আছে। এবার আমি সিস্টেম কি বলেছি? সিস্টেম আমাদের বলা হয়েছিল যে অ্যানোড রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন আগে আমরা লিখব। তাহলে আমি কি লিখব? এখানে লিখব অ্যানোড রিঅ্যাকশন। অ্যানোডে আমার কি হচ্ছে? Al-টা চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে Al3+। কটা ইলেকট্রন চেঞ্জ হলো? 3টে, তাই আমি এখানে লিখে দিলাম +3e। ক্যাথোড রিঅ্যাকশনে মানে ক্যাথোডে কি হচ্ছে? Na2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Na হচ্ছে, ক্লিয়ার? Na2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Na হচ্ছে, হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? এই দুটো ইকুয়েশনকে যোগ করে টোটাল সেল রিঅ্যাকশন লিখতে হবে। কিন্তু একটা জিনিস তোমরা দেখো যে এই দুটো ইকুয়েশনকে তুমি যখন যোগ করতে যাবে তোমার নাম্বার অফ ইলেকট্রন কিন্তু ডিফারেন্ট আছে। এটার ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কত আছে? 3, এটার ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কত আছে? 2। তাহলে তোমার নাম্বার অফ ইলেকট্রন যদি সেম না হয়, তাহলে যখন তুমি দুটো ইকুয়েশনকে যোগ করবে তোমার তো ইলেকট্রনগুলো ক্যান্সেল হয়ে হবে না। তাহলে তোমাকে ইলেকট্রনগুলোকে ক্যান্সেল করতে গেলে প্রথমত কি করতে হবে? নাম্বার অফ ইলেকট্রনটাকে সমান করতে হবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনটা সমান করার উপায় কি? নাম্বার অফ ইলেকট্রনটাকে সমান করার উপায় তাহলে বুঝতেই পারছো, এটা 3 এটা 2, আমি যদি ক্রিস ক্রস করি মানে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, করে দুটোকে যোগ করব। দেখো আমি এখানে এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম, এখানে আমি লিখলাম ইকুয়েশন 1 * 2 প্লাস ইকুয়েশন 2 * 3। এইটা আমরা করলাম কেন? এইটা আমরা করলাম কিন্তু বেসিক্যালি নাম্বার অফ ইলেকট্রনটাকে সমান করার জন্য, তাই তো? তাহলে আমরা উপরের ইকুয়েশনটা কি পাচ্ছি? 2Al থেকে 2Al3+ প্লাস 6e, আর নিচেরটা কি পাচ্ছি? 3Na+2 প্লাস 6e থেকে 3Na। এবার আমরা দুটো ইকুয়েশনকে যোগ করে দিলাম। ওকে, তো যখন আমি দুটো ইকুয়েশনকে যোগ করছি তখন আমার এই 6 এখানকার 6টা ইলেকট্রন আর এখানকার 6e কেটে গেল। তাহলে আমার এদিকে কি পড়ে থাকলো? 2Al প্লাস 3Na+2 gives 2Al3+ প্লাস 3Na। ক্লিয়ার? তাহলে আমাদের ফাইনাল টোটাল সেল রিঅ্যাকশন এইটা আমাদের হয়ে গেল টোটাল সেল রিঅ্যাকশন। ক্লিয়ার?
তাহলে টোটাল সেল রিঅ্যাকশন করার সময় আমাকে কি দেখে নিতে হবে যে অ্যানোড বিক্রিয়ার ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন আর ক্যাথোড বিক্রিয়ার নাম্বার অফ ইলেকট্রন কি যেন সমান হয়। তাহলে ওভারঅল আমার এই বিক্রিয়ায় টোটাল কটা ইলেকট্রন চেঞ্জ হলো? 6টা ইলেকট্রন। মাইন্ড ইট 6টা ইলেকট্রনটা মাথায় রাখো, কারণ এই 6টা ইলেকট্রনে কিন্তু আমাকে নানস্ট ইকুয়েশনে 0.059/6 বসাতে হবে। তাহলে আমার এই কোষ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন কটা হলো? 6টা। এটা মাথায় ঢুকিয়ে নাও। ক্লিয়ার? তাহলে আমি এবার উপরের পার্টটাকে ক্লিন করে নানস্ট ইকুয়েশনটা লিখবো। ওকে, দেখো ক্লিয়ার, মুছে দিলাম, শুধু টোটাল সেল রিঅ্যাকশনটা রাখছি। আচ্ছা, আমার E0 সেল ইজ ইকুয়াল টু কি? E0 সেল ইজ ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে আমার এখানে ক্যাথোড কোনটা? এইটা। আর অ্যানোড কোনটা? এইটা, তাই তো? তাহলে দেয়ারফর এই পার্টিকুলার কেসে আমার E0 সেল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? E0 Ni প্লাস থেকে Ni মানে ক্যাথোড মাইনাস E0 Al প্লাস 3 থেকে Al মানে অ্যানোড। তাহলে ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, -0.25 মাইনাসে মাইনাসে প্লাস 1.66, তাহলে আমার E0 সেলের ভ্যালুটা কত বেরোচ্ছে? E0 সেলের ভ্যালুটা বেরোচ্ছে 1.66 minus 0.25, that is 1.41 volt, 1.41 ভোল্ট। এটা আমার E0 সেল। ওকে, তাহলে আমি নানস্ট ইকুয়েশন কি লিখতে পারবো? E cell is equal to E0 cell minus 0.059/6 log concentration of Al3 plus। দেখো Al3 plus কত আছে? 2Al3 plus আছে। দ্যাট ইজ ওয়াই আমি কি করব? কনসেন্ট্রেশন অফ Al3 plus তার স্কয়ার। আমি দেখো একদম প্রথমেই বলেছিলাম যেগুলো কোএফিশিয়েন্ট থাকে সেগুলো পাওয়ারে যায়। তাহলে ইনটু কনসেন্ট্রেশন অফ Ni কিউব বাই কনসেন্ট্রেশন অফ Al তার স্কয়ার বাই কনসেন্ট্রেশন অফ Ni plus 2 তার কিউব। ক্লিয়ার? এবার আমি ভ্যালুগুলো জাস্ট বসাবো। তাহলে E0 সেলটা আমি কত ক্যালকুলেট করেছি? 1.41 মাইনাস 0.059/6, যেহেতু 6টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছিল, লগ Al3 প্লাস এর কনসেন্ট্রেশন কত? 0.001 তার কিউব। আচ্ছা, নিকেলটা হচ্ছে সলিড, সলিড মানে ওর কনসেন্ট্রেশন 1 বসিয়ে দিলাম। কঠিন পদার্থের গাঢ়ত্ব 1 সেকেন্ড। অ্যালুমিনিয়াম সলিড, গাঢ়ত্ব 1 বসিয়ে দিলাম। Ni2 প্লাস এর কনসেন্ট্রেশন 0.05 কিউব। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এবার দেখো, আমাদের সিম্পলিফাই করে যেতে হবে। 1.41 মাইনাস 0.059/6 ইনটু লগ 0.001 তার, সরি এটা স্কয়ার হবে, সরি স্কয়ার বাই 0.05 তার কিউব। ওকে, তাহলে আমরা এটা যদি করি কি দাঁড়াচ্ছে? পুরোটা লগ করলে আমার ভ্যালু এসে যাচ্ছে ইনটু 2.10 মাইনাস। ক্লিয়ার? আমার পুরোটার ভ্যালু আসছে -2.10। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমি যদি বাকিটাকে সিম্পলিফাই করে ফেলি, পুরোটা সিম্পলিফাই করে তুমি দেখে নাও 1.43 ভোল্ট। এই ক্ষেত্রে E0 সেল বা E সেলের ভ্যালুগুলো সবসময় দশমিকের পরে দুটো ভ্যালু নেবে, দুটো সংখ্যা নিয়েই করবে, দুটো সংখ্যা অ্যাপ্রক্সিমেশন করবে।
ক্লিয়ার? তাহলে তোমার এই পুরো সেলটার বিভব বা সেল পোটেনশিয়াল ভ্যালু কত হলো 1.43 ভোল্ট। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। ভেরি সিম্পল, স্টেপ বাই স্টেপ তোমরা করবে। প্রথমে অ্যানোড রিয়াকশন লিখবে, তারপর ক্যাথোড রিয়াকশন লিখবে, তারপর টোটাল সেল রিয়াকশন করবে। টোটাল সেল রিয়াকশন করার সময় তোমরা নাম্বার অফ ইলেকট্রনটাকে সমান করে নেবে। নাম্বার অফ ইলেকট্রনটা সমান হয়ে গেল, টোটাল সেল রিয়াকশন বার করে নিলে। এবার তুমি কি করবে? E0 সেল বার করবে। E0 সেল বার করার ভ্যালু নিয়মটা কি? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, অর্থাৎ ক্যাথোডে যে তড়িৎদ্বারটা আছে তার প্রমাণ বিজারণ বিভব মানে তার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মাইনাস অ্যানোডে যে অ্যানোডে যে ইলেকট্রোডটা আছে তার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটাকে মাইনাস করে দেবে। করে দিয়ে তোমরা E0 সেলের ভ্যালুটা বার করে নেবে। বার করে ভ্যালুগুলো বসাবে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, অ্যান্সার বার করবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড আরও অনেকগুলো প্রবলেমস ডিসকাস করব। তোমরা বাড়িতে খুব ভালো করে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়াল, তারপরে হচ্ছে আমাদের তোমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। যদি কোনো ডাউট হয় ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ক্ষেত্রে ভ্যালুগুলো কম বেশি হওয়ার ক্ষেত্রে কেন জারণ ক্ষমতা বাড়ছে, বিজারণ ক্ষমতা বাড়ছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেইগুলোকে সেইগুলো তোমাদের সলভ করে দেওয়ার বা সেইগুলো তোমাদের যে জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হবে সেইগুলোকে পুরোপুরি যাতে তোমরা বুঝতে পারো সেই ব্যাপারে আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তার জন্য কিন্তু একবার নয়, দরকার হলে তোমরা 10 বার 15 বার 20 বার জিজ্ঞাসা করবে, আমি 20 বারই বোঝাবো। কিন্তু ওই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু একটা ধোঁয়াশা থেকে যায় অনেকের ক্ষেত্রে। আবার অনেকে খুব সহজে বুঝতে পেরে যায়, কারণ আলটিমেটলি ব্যাপারটা খুবই সহজ, কিন্তু যেহেতু দুটো জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা একই সঙ্গে বাড়া কমা, ওই জন্য অনেকের ক্ষেত্রে গুলিয়ে যায়। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও গুলিয়ে যেত। তো সুতরাং যদি কোনো অসুবিধা হয় আমাকে বারে বারে জিজ্ঞাসা করবে, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ক্লিয়ার করে দেবো। ওকে, আজকের ক্লাস এই অবধি থাকবে। আগামী ক্লাস নেক্সট সানডে, কারণ থার্সডে আমাদের একটা এক্সাম আছে। ওকে, থ্যাংক ইউ।